নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সেদিন সন্ধ্যায় বাবা আর মায়ের ভেতর একটা তুমুল ঝগড়া বেঁধে গেল। ঝগড়ার এক পর্যায়ে বাবা আক্ষেপ, রাগ আর চাপা ক্রোধটুকু ঢেলে দিয়ে বলল, তুমি যে সেদিন বললে তুমি আমায় ভালোবাসো, তুমি সত্যিই আমায় ভালোবাসো? তোমার লেখা পড়ে মনে হলো তুমি আমার সাথে অ্যাডজাস্টমেন্টে থাকো। তুমি আসলে কোনোদিন আমাকে ভালোই বাসনি রিধি। নট ফর এ সিঙ্গেল ডে। সংসার করতে হবে তাই করেছ, কিন্তু সংসার করার পাশাপাশি যে অন্যজনকে ভালোবাসতে হয় সেটা তোমার এথিক্সে নেই। এই জন্য কম্প্রোমাইজ করতে তোমার এত বাধে, কারণ আমি তোমার প্রথম প্রেম নই। মা হকচকিয়ে গেল। এমন একটা মুহূর্তে বাবার মুখে এই কথাটা মাকে কেমন যেন স্তব্ধ করে দিল। এরপর আর কোনো কথা বলেনি মা, না কোনো শব্দ, না কোনো উচ্চ বাক্য। বোঝাপড়া আর অ্যাডজাস্টমেন্টের কোনো রকম তোয়াক্কা না করেই মা সেদিন রাতে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। তখন মায়ের এক হাতে আমি, অন্য হাতে একটা লাগেজ। ও হ্যাঁ, সাথে চোখ ভর্তি পানি। ওই পানি মা সহানুভূতি পাওয়ার আশে ফেলেনি। বাড়িতে থাকতে মায়ের চোখে কোনো বিশ্বাস ভাষা ছিল না। মা কাঁদলো বাড়ি থেকে বেরিয়ে। যখন নির্ণয় আলোর কৃত্রিম আভায় পিচঢালা রাস্তা বিমর্ষ হয়ে সেজেছিল, তখন মা আমাকে কোলে নিয়ে নীরবে অশ্রু ঝরিয়ে সামনে এগিয়ে গেল। আমার বয়স মাত্র 1, নয়তো সেদিন আমি মায়ের চোখ মুছে দিতাম। মাকে আলতো করে ধরে বলতাম, কাঁদে না মা, তোমার মতো লক্ষ্মী মানুষের চোখে এমন বড় বড় ফোঁটার জল মানায় না। মা আমাকে নিয়ে নানা ভাইয়ের কাছে গেল না। বললাম না মা খুব লক্ষ্মী মানুষ। নানা ভাইয়ের কাছে গেলে তার চোখে বাবার অবস্থান খুব নিচে নেমে আসতো। মা চায়নি তার সন্তানের বাবাকে তার বাবা ছোট করে দেখুক, মন্দ বলে জানুক। তাই স্বামী স্ত্রীর বোঝাপড়াটুকু স্বামী স্ত্রীর ভেতরে রেখে মা উঠল এক তার বান্ধবীর বাসায়, যাকে কথা বলতে শেখার পর আমি ডাকতাম তুনু। আসলে তার নাম ত্রিনা। আমার জন্ম হয়েছিল 2020 সালে, করোনা মহামারীর ঠিক মাঝামাঝি সময়ে। তখন মায়ের স্বাস্থ্যের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। প্রথমবার প্রেগন্যান্সিতে মানুষ বেশ কিছু জটিলতার মুখোমুখি হয়। এর মাঝে পুরো বিশ্বে তখন কোভিডের প্রকোপ। হাসপাতালে ভালো চিকিৎসার সুযোগ সুবিধা নেই, চলাচলে নানা রকম সমস্যা। এর মধ্যে বর্ষাকালের এক বৃষ্টিমুখর দিনে ইস্তিয়াক ও রিধিমার ঘর আলো করে আমার মতো সোজা সাপটা অবলা বাচ্চাটির জন্ম হলো। জন্মের সময় অহেতুক বকা খেলাম আমি নাকি হাত পা ছুঁড়ে মায়ের অবস্থা খারাপ করে দিয়েছি। বাবা আমাকে দেখেই চোখ পাকিয়ে বলল, এই বুড়ি, মাকে এত জ্বালাতন করেছো কেন তুমি? তোমাকে আমি পিট্টি দিব। সেই সময় তো আমি জানতাম না কিছু। যদি সেই সময় এখনের অবস্থানে থাকতাম, তাহলে আমিও বিনিময়ে চোখ পাকিয়ে বলতাম, এই ইস্তিয়াক, আমি না হয় বাবু মানুষ, বুঝি না কিছু, কিন্তু তুমি তো এত বড় লোক, তুমি কেন আমার মাকে জ্বালাতন করো? তোমাকে আমি পটি করে দিব, তোমাকে আমি কামড় দিব ধরে। আমার মা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর অনার্স আর মাস্টার্স শেষ করেছে। মাস্টার্স শেষ হতে না হতেই পারিবারিকভাবে বাবার সাথে তার বিয়ে হয়ে গেল। বাবা ততদিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ওপর পিএইচডি শেষ করে একটা বড় মাপের সফটওয়্যার ফার্মে চাকরি করছিল। যেদিন তাদের বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি হলো, তুমুল ঝড়, চারদিকে তত্তর বাতাসের শব্দ। এর মধ্যে ইস্তিয়াক নামের লোকটি আমার মাকে অর্জন করে নিল, বিনা কোনো সাধনায়, বিনা কোনো কষ্টে। মেয়েদের কম বেশি চাপা দুঃখ থাকে, বুকের ভেতর 2-3টে বিশালাকার দীর্ঘশ্বাস লুকানো থাকে। আমার মায়েরও ছিল। সেই দুঃখকে একপাশে সরিয়ে মা বিয়েতে রাজি হয়ে গেল। মায়ের সেই গোপন দুঃখ কি আমি জানি না, সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই। জগদ্বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, দ্য মোস্ট বিউটিফুল থিং ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইজ দ্য মিস্টেরিয়াস। অর্থাৎ জগতের সবচেয়ে সুন্দর জিনিসটি আমাদের না জানার ভেতরেই লুকিয়ে আছে। যাই হোক, মূল গল্পে আসা যাক। মা গেল তনু খালামণিদের বাসায়। তনু খালামণির বর পেশায় চিকিৎসক, বহুদিনের প্রেম তাদের। বিয়ের পর খালামণি তার মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, আর খালু থাকতো নিজে ক্লিনিক নিয়ে ব্যস্ত। তনু দরজা খুলতে অবাক হলো, বলল, রিধি তুই? মা খুব ঠান্ডা পায়ে ভেতরে গেল। বসার ঘরে একপাশে তার লাগেজটা রেখে বলল, টিনা, আমাকে এক গ্লাস পানি দে। খালামণি পানি এনে দিল। মা কোনো তাড়াহুড়ো ছাড়া পানিটা শেষ করলো। তারপর আমাকে সোফার ওপর বসিয়ে নিজেও আমার পাশে বসলো। ত্রিনা খালামণি উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে রিধি?
মুখ এত শুকনো কেন তোর? মা ফ্যাকাশে মুখে বলল, তোরা সবাই বলছিলি প্রেমের বিয়ের থেকে সম্বন্ধের বিয়ে বেশি ভালো হয়। আমি তোদের বলতে চাই কথাটা একদম ভুল। বিয়ে তারই ভালো হয় যার কপালে থাকে, আমার কপালে ওসব নেই। তনু ধীরস্বরে বলল, রিধি, কি হয়েছে রে? ভাইয়া কিছু বলেছে? না ট্রিনা, একপাক্ষিক ভাইয়ার নাম টানবি না। সেও বলেছে, আমিও বলেছি। বলতে বলতে একসময় টের পেয়েছি আমাদের ভেতর সংসার থাকলেও কোনো প্রেম ভালোবাসা নেই, অন্তরঙ্গতা আছে কিন্তু মায়া নেই। দোষটা ইশতিয়াকের, দোষটা রিধিমার, দোষটা এই দম্পতির। মা খুব চাপা স্বভাবের মানুষ। অনুভূতি আর ভালো লাগাটুকু সযত্নে চেপে রেখে মা দিব্যি চলে যেতে পারে। এমন মেয়ে মানুষরা সমাজের চোখে ভারী বুঝদার হলেও ব্যক্তি জীবনে তারা হয় বাড়াবাড়ি রকমের দুঃখী। আমার মাও দুঃখী ছিল। সেই দুঃখকে আড়াল করতে মা নির্বিকার হাসত। মায়ের উচ্চশিক্ষার শখ ছিল, বড় বেতনের একটা চাকরির শখ ছিল, কিন্তু বিয়ের পরপর কনসিভ করার দরুন মা পড়াশোনায় পিছিয়ে গেল কিছুটা। তনু খালামণি সহ তার বাকি বন্ধুরা ততদিনে পিএইচডি সহ আরো অন্যরকম ডিগ্রি অর্জনে ব্যস্ত হয়ে পড়েছে। আমার জন্মের পর মা প্রায় 4 মাস খাট থেকে উঠতে পারেনি। তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। সিজারে বাচ্চা জন্ম দেয়া মেয়েরা সিজারের সময়ই নিজেদের অর্ধেক জীবনী শক্তি দান করে দেয়। আমার মায়ের সাথেও এমনটাই হলো। একদিকে পড়াশোনায় পিছিয়ে যাওয়া, অন্যদিকে শারীরিকভাবে দুর্বলতা, সব মিলিয়ে মা মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ল। প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের ঘাটতিতে মা যে মনোরোগে ভুগছিল তার নাম পোস্ট পার্টাম ডিপ্রেশন। সন্তান জন্মের পর বেশিরভাগ মাই সেই রোগে ভোগেন। মায়ের মেজাজ বেশিরভাগ সময় খিটখিটে হয়ে থাকতো, কিন্তু ভেতর ভেতর এত রকম যন্ত্রণা তাকে অস্থির করলেও মা মুখ ফুটে তার বহিঃপ্রকাশ খুবই কম করেছে। বাবার সাথে তার ঝামেলার কারণগুলো বেশ ছোট কিন্তু সূক্ষ্ম। বাবা তাদের প্রথম বিবাহ বার্ষিকীর দিন ঠিক রাত 12টায় বাড়ি ফেরেননি। সে দেরি করে বাড়িতে ফিরল এবং গুরুত্বপূর্ণ এই দিনটির কথা বেমালুম ভুলে গেল। পরের দিন সকালে সে আবার অফিসে চলে গেল এবং ফিরে এলো রাত 8টার দিকে। মা তার জন্য বারান্দায় বসে অপেক্ষা করছিল এবং বাড়িতে এসে সে যখন শার্টের বোতাম খুলতে খুলতে আদুরের স্বরে বলল, ওখানে কি করো রিধি? ভেতরে এসো, ঠান্ডা লেগে যাবে তোমার। তখন মা যন্ত্রের মতো হেঁটে ভেতরে চলে এলো। বাবা কাপড় পাল্টে হাসি হাসি মুখ করে রাতের খাবার খেয়ে খাটে শুয়ে পড়ল। মা আস্তে ধীরে হেঁটে আলমারির এক পাশ থেকে সেদিন সন্ধ্যায় কেনা ফুলের তোড়াটা বের করে বাবার দিকে বাড়িয়ে দিল। বাবা বোকা বোকা চোখে সেটা হাতে নিল। ফুলের তোড়ার সাথে একটা চিরকুটও ছিল, যেখানে মা লিখেছিল, ঠিক এমন দিনে এমন সময় বিয়ে হয়েছিল তোমার আমার। আমরা খুব সৌভাগ্যবান দম্পতি, কারণ আমরা রাতে বিয়ে করেছি। যতবার আমরা আমাদের বিবাহ বার্ষিকী উদযাপন করব, ততবার আমরা কাটায় কাটায় নিজেদের বিয়ের সময়টাতেই সবকিছু উপভোগ করব। এই যেমন আজ রাতে তুমি আসবে, আমি তোমাকে এটা দিব। ঠিক এই সময় তো তোমাকে কবুল করেছিলাম, বলো। বাবা চিঠিটা পড়ে অনুতপ্ত হলো। মা কোনো কথা না বলে একপাশ হয়ে শুয়ে পড়ল। ইশারায় বাবাকে বুঝিয়ে দিল বাবার কাছে তার কিছুই চাইবার নেই। তনু খালামণির বাসায় গিয়ে মা আমাকে নিয়ে একটা ঘরে গেল। গিয়ে বলল, আজকে আর কালকে আমি তোর কাছেই থাকবো জিনা। ইনশাল্লাহ আগামীকালই একটা নতুন বাসার খোঁজ করব। খালামণি বলল, আরো কয়েকদিন থাকলে সমস্যা কি? ফাঁকাই তো থাকে আমার বাসা। সমস্যা আছে, তুই বুঝবি না। আপাতত আমার মেয়েকে রাখ, আমি একটু ঘুমাবো। খালামণি আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিছানায় পিঠ ঠেকাতেই মা আর নেই। ক্লান্তিতে চোখ ভেঙে আসছিল তার। নরম তুলতুলে তোষকটা পিঠ স্পর্শ করতেই চোখ লেগে আসলো মায়ের। আমি জানি মায়ের মন খারাপ, কিন্তু আমি এও জানি মায়ের চেয়ে দ্বিগুণ মন খারাপ আরেকজন লোকের, যে লোকটার নাম ইস্তিয়াক। যে লোক আমি পৃথিবীতে আসার পর আমাকে ফেলে আমার মাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। রাতে বাবা ফোন দিল তৃণা খালামণির নম্বরে। আমি জানতাম সে কল দিবে। আমি এও জানি মা চলে যাবার পর বাবা পুরোটা সময় ছটফট করেছে। সন্ধ্যা থেকে এ অবধি কিছু পড়েনি তার পেটে। ছটফট করতে করতে শেষে হাঁপিয়ে উঠে সে তনুকে কল দিল। ভাইয়া। ত্রিনা, রিধি তোমার কাছে না? জি। কি করছে সে এখন? ঘুমাচ্ছে। ও কিছু খাইনি ঘুমানোর আগে? জি না, খিদে নেই বললো। ও কি কেঁদেছে ত্রিনা? না ভাইয়া, কাঁদেনি। সেরকম করে কিছুই বলেনি আমাকে। কি হয়েছে? বাবা বেজায় করুণ স্বরে বলল, দোষটা আমার ত্রিনা। আইজ ওয়াজ টু লাউড টুডে। আমার নাক শুদ্ধ লাল হয়ে উঠল তার কথা শুনে। পাজি দুষ্ট বাবা, সারাটা সময় রিধি রিধি করলে, একবারও তো বললে না আমার ইশরা কোথায়, ও কেমন আছে। তোমার মতো লোকদের এমনই হওয়া দরকার। মা যেন আর কখনো তোমার মতো আলাফোলা মুখটা দেখে তোমায় মাফ না করে। মা রাতের মাঝামাঝি সময়ে উঠে গেল। আমি তার অনুপস্থিতি বুঝতেই নড়ে চড়ে উঠলাম।
আমি ঠোঁটজোড়া ভেঙে কান্না শুরু করার আগেই মা চলে এলো আমার কাছে। আমাকে কোলে তুলে ফিডার ধরিয়ে দিল মুখের সামনে। চুকচুক করে আমি তুতু খাই আর মাকে দেখি। কি সুন্দর আমার মা! উজ্জ্বল গায়ের রং, ছিমছাম পাতলা শরীর, খোলা চুল, গলার পাশে একটা খয়েরি রঙের তিল, চোখের মনি কালো। মা আমাকে কোলে নিল, কিন্তু আমার দিকে তাকালো না। তার চোখ অন্য কোথাও। আমি এক হাতে তার আঙুল ধরে গোল গোল চোখে তার দিকে তাকাই। মা সারা রাত ঘুমালো না। আমাকে ঘুম পাড়িয়ে মা পায়চারি করলো পুরো ঘর জুড়ে। তার ফোন বন্ধ। সে ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে, বাবা যেন ফোন করে তাকে না পায় এই জন্য। আমি জানি বাবা আর সারা রাত ঘুমাতে পারবে না। বাবা মন খারাপ করে খাটে বসে থাকবে, বসে আনমনে হাত রাখবে বালিশের কাছে, রেখে আমার বালিশটা ছুঁয়ে দেখবে, মায়ের বালিশটা ছুঁয়ে দেখবে। এরপর আমাদের কথা ভাববে, ভেবে তার মন খারাপ হবে। তখন সে মাকে ফোন দিবে অনেকগুলো, কিন্তু মায়ের ফোন বন্ধ থাকায় প্রত্যেকবারই যান্ত্রিক স্বরে একটা মেয়ে কথা বলবে বাবার সাথে। বলবে, আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। মায়ের ফোনটা বন্ধ পেয়ে সে ফোনটা খাটের উপর ছুঁড়ে মেরে চুপচাপ শুয়ে থাকবে। এরপর মাঝরাতে বাবা উঠে বসবে, ড্রয়ার থেকে একটা কাগজ এনে লিখবে, আই এম সরি রিধি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কখনো আঘাত করতে চাই না, তবু কিভাবে যে করে ফেলি। প্লিজ আর রাগ করে থেকো না। আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি তোমাকে কিভাবে বোঝাই, তোমার আগে আমি আর কাউকে ভালোবাসিনি। আমি জানি না মেয়েদের মন কেমন হয়, তাদের আবেগ অনুভূতি নিয়ে আমার পূর্বের কোনো ধারণা নেই। তোমাকে দেখেই শিখছি। তুই যদি একবার মুখ ফুটে বলতে তুমি কি চাও, আমি কি তোমায় দিতাম না বলো? কিন্তু কিছু না বলে তুমি চলে কেন গেলে? অপমানে, অনুশোচনায় আমার এখন কান্না আসছে রিধি। বাবা চিঠিটা পড়বে, তার নাক মুখ কুচকে একটু পরে চিঠিটা ছিঁড়েও ফেলবে। এত বাজে লেখা, কোনো মাধুর্য নেই, আবেগ নেই। এরপর ছেঁড়া চিঠির টুকরোগুলো হাতে নিয়ে বাবা শুকনো মুখে বসে থাকবে। এরপর রাতে বাবার পছন্দের ক্যাসেট প্লেয়ার থেকে একটি গান ছাড়বে। তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে। এমন করে ইশতিয়াক আর রিধিমার বিবাহিত জীবন থেকে একটি রজনী হারিয়ে যাবে। পরের দিন সকালে মা আমাকে ঘুম থেকে তুলে খাবার খাওয়ালো। আমি পিটপিট করে পলক ফেলি আর তার দিকে তাকাই। মায়ের মুখ একদিনে আরো বেশি নিষ্প্রেরণার মলিন হয়ে উঠেছে। তনু খালামণি এসে মাকে খাবার খাওয়ার জন্য ডাকলো, কিন্তু মা ভালো না লাগার দোহাই দিয়ে খেতে গেল না। তনু খালামণি জোর করে এসে তাকে একটুখানি খাইয়ে দিয়ে গেল। মা এরপর থেকে কেমন চুপচাপ বসে আছে। এই গল্পের সব জানতা চরিত্র হিসেবে আমি মায়ের মনের খবরও জানি। মায়ের মনের খবর ভালো না। মা আশা করেছিল রাতেই বাবা আসবে তার কাছে, এসে তাকে জড়িয়ে ধরবে। ক্ষমা চাওয়ার পর্বটা যেন মুঠোফোনেই না হয়, সেজন্য মা মুঠোফোন বন্ধ করে রেখেছিল, যেন বাবাকে বাধ্য হয়ে তনুর বাড়িতে আসতে হয়। এসে যেন বাবা শক্ত করে মাকে জড়িয়ে ধরে। ওই একটা মুহূর্তের জন্য যেন মায়ের মনে হয় মা একা না, মা একজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। তার অভিমানও কারো মাথা ব্যথার কারণ। আলিঙ্গন হলো ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপ, কেবল স্বামী স্ত্রীর জন্য না, পৃথিবীর প্রতিটা সম্পর্ক একটা শুদ্ধতম আলিঙ্গনে পূর্ণতা পায়। মায়ের সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, নাতি নাতনিদের সাথে নানা নানি দাদা দাদির সম্পর্ক, সব সম্পর্ক। ওই রকম একটা শুদ্ধ আলিঙ্গনের জন্য মা বসেছিল সারা রাত, কিন্তু বাবা আসেনি। হয়তো মায়ের মতো একজন মানুষের একদিন না থাকা তার জন্য বিশেষ কিছু না। দুপুরের দিকে মা আমাকে ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়ে বসলো। তারপর আধা ঘন্টা কেঁদে চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে আবার ঘরে চলে আসলো। এর মধ্যে নানু ভাই কল দিল। মা খুব সহজভাবে তার সাথে কথা বলল, মাঝ দিয়ে তার সাংসারিক টানাপোড়েনের দিকটি ঊর্ধ্ব রাখলো পুরোপুরি। মা চেয়েছিল বাবাকে কাল রাতেই, কল্পনা করেছিল বাবা খুব ব্যস্ত হয়ে ছুটে আসবে, এসে মায়ের কপালে কপাল ঠেকাবে, মায়ের হাতটা ধরে করুণ মুখে বলবে, আই এম সরি। মা সরি ফরি শুনতে চায় না, মা শুনতে চায় অন্যটা। মা শুনতে চায়, আমি তোমাকে ভালোবাসি রিধি। বাবা লোকটা এত বোকা, এত অবুঝ, কোথায় গিয়ে বলতে হয় সেটাও জানে না। বিকেলে বাবা এলো, অফিস করে ক্লান্ত হয়ে। তনু খালামণি তাকে বসার ঘরে বসিয়ে এক গ্লাস পানি এনে দিল। বাবা পানিটা খেয়ে কাচুমাচু মুখে আমাদের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। মা প্রথমে তাকে খেয়াল করেনি, যখন খেয়াল করলো তখন শূন্য চোখে তার দিকে তাকালো। ধীর পায়ে বাবা ঘরে এলো।
মা বলল, তুমি কেন এসেছো? তোমাকে দেখবো বলে। ইস রে, কি কথা! মাকে দেখবে বলে এসেছে। আর ইশরা? ইশরা কি দোষ করেছে? তাকে কেন দেখতে এলে না? বব্ব! মা, তুমি এখনই এই লোককে বের করে দাও। কিন্তু মা তাকে বের করলো না। আমিও তার সাথে রাগ হলাম না, উল্টো তাকে দেখে হাসলাম আমি। বাবাও হাসলো সামান্য। মা বলল, আমাকে দেখার কিছু নাই, আমি ভালো আছি, তুমি যাও। কোথায় যাব আমি? কোথায় যাব মানে? অফিসে যাও, নিজের কাজে যাও। তোমার কি কাজের অভাব আছে নাকি? তোমায় ছাড়া থাকতে পারছি না আমি। মা তাচ্ছিল্য করে হাসলো। গতকাল তো ছিলে, আজও অফিস করলে দিব্যি। তোমার তো কোনো সমস্যা হচ্ছে না? ভেতরে ভেতরে সমস্যা হচ্ছে, তুমি বাইরে থেকে বুঝবে কেমন করে? মা উত্তর দিল না। বাবা এবার আমার দিকে তাকালো, হাত বাড়িয়ে হাসি মুখে ডাকলো, ইস্যু, বাবার কোলে আসো তো মা। আমি তখন কোল বাসতে শিখেছি। পরিচিত মানুষ বাদে কারো কোলে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বাবা ডাকতে এক লাফে আমি তার কোলে গেলাম। এক হাত তুলে বাবার গালের দিকে খাবলে ধরলাম। আধো আধো স্বরে নিজের মতো করে বললাম, টি টি টি। বাবা আমাকে উঁচু করে তুলে আমার দুগালে চুমু খেলো। ওই মুহূর্তে আমি বুঝলাম, মেয়েদের প্রথম প্রেম হলো তাদের বাবা। আশ্চর্য ব্যাপার, 9 মাস পেটে রাখার পর পৃথিবীর মুখ দেখা মাত্র আমরা বাবাদের আদরে গদগদ হয়ে যাই। আমিও হচ্ছিলাম। বাবা যখন আমার ছোট্ট হাতটা ধরে মাথা নামিয়ে চুমু খেলো 2টা, তখন খুশিতে আমি আবার তি 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 করে চেঁচিয়ে উঠলাম। বাবা বলল, ইস্যু, তুমি নাকি মাকে খুব জ্বালাতন করেছো? আমি গোল গোল চোখে তার দিকে তাকাই, মনে মনে বলি, না তো, তুমিই না চালাও মাকে, আমি কেন চালাবো? আমি তো মায়ের লক্ষ্মী মেয়ে। মুখে বললাম, তা পাপা। বাবা আমার নাকের সাথে নাক লাগিয়ে বলল, ইস্যু, আমার জান, আমার কলিজা, আমার মা, তোমাদের খুব মিস করেছি আমি। তোমরা ছাড়া আমি কোথায় যাব বলো? বলতে বলতে বাবা খুব উদাস হয়ে পড়ল। মা বলল, ছিলে না তুমি একদিন আমাদের ছাড়া? এমন করেই থাকো। আমরা কবেই বা এত গুরুত্বপূর্ণ ছিলাম তোমার কাছে? বাবা কিছু বলল না, আমাকে খাটের ওপর রেখে মায়ের কাছাকাছি গিয়ে বসলো। এক হাতে মায়ের হাতটা টেনে নিয়ে বলল, রেধি, এদিকে তাকাও। তুমি যাও, আমার বিরক্ত লাগছে। রিধি, শোনো না, কাল রাত আমি একটুও ঘুমাতে পারিনি। এটা শুনে আমি কি করব? তুমি প্লিজ চলো। আমি যাব না। বাবা ক্লান্ত হয়ে বলল, তুমি কেন এমন করো সব সময় আমার সাথে? মা থমথমে মুখে তাকালো, স্বর নামিয়ে বলল, কারণ তুমি আমার প্রথম প্রেম না। বাবা থতমত খেয়ে গেল, মন খারাপ করে বলল, আই এম সরি ফর দ্যাট। তুমি যাও ইশতিয়াক, আমাকে একটু একা ছেড়ে দাও। একা থেকো, আমার ঘরে গিয়ে একা থেকো, এখানে একা থাকার প্রয়োজন নেই। তোমার ঘরেই যেতে ইচ্ছে হচ্ছে না এখন। কি দোষ করেছি আমি? তুমি বলো আমায়। আমি জানি আমি মানুষ ভালো না, কিন্তু আমি পরিবর্তন হতে জানি। তুমি বলো একবার। ইশতিয়াক, প্লিজ যাও। বাবা গেল না, উল্টো মায়ের হাত ছেড়ে তার কপালে আর গালে আলতো করে 2টো চুমু খেলো। এরপর তার গালের সাথে নিজের গালটা চেপে ধরে বলল, চলো রিধি, বাড়িতে গিয়ে ঝেড়ো, এখানে না। চলো প্লিজ। মায়ের কি হলো জানি না, এক ধাক্কা দিয়ে বাবাকে দূরে ঠেলে দিল। ঘটনার আকস্মিকতায় বাবা নিজে হতভম্ব হয়ে গেল। আমি ফ্যাল ফ্যাল করে আঙুল মুখে দিয়ে হাতের খেলনাটা ফেলে তাদের দিকে তাকালাম। মা চিৎকার করে বলল, যেতে বলছি না তোমাকে? সবসময় মেজাজ খারাপ করো কেন? হ্যাঁ আমার, যাও তুমি, চলে আসবো আমি 2-3 দিন পরেই চলে আসবো। কোথায় যাবো আর? কামাই আছে আমার, চাকরি আছে, যে মন চাইলো আর ঘর ছেড়ে দিলাম। বাবা একটা ঢোক গিলে বলল, শুধু কামাই নাই বলেই তুমি ঘর ছাড়তে পারছো না। আমি কোনো ম্যাটার না তোমার কাছে? কামাই থাকলে তুমি এতদিনে চলেই যেতে, তাই না? কথা ঘুরিয়ে পেঁচিয়ে জিলিপি বানাবে না ইশতিয়াক। ঘোরাইনি, তুমি যা বললে সেটাই তোমাকে বলেছি। মা মাথা চিপে ধরে বলল, তুমি যাও, আমার মাথা ঘোরাচ্ছে। যাব। যাওয়ার আগে একটা প্রশ্ন করতে পারি? বলো। তুমি আমাকে একটু কেন ভালোবাসোনি? তোমার ভালো না বাসার বিপরীতে আমি কেন এত ভালোবাসলাম তোমায়? আমি জানি না। বাবা আর কিছু বলল না, খাট থেকে আমাকে কোলে তুলে আবার আমার দুগালে আদর দিল। আমি দেখলাম বাবার হাত কাঁপছে। কিছুক্ষণের জন্য আমাকে ফুল আর পাখি দেখানোর নাম করে বারান্দায় এসে বাবা কেঁদে ফেলল। খুবই স্বল্প সময়ের কান্না। এক ফোঁটা পানি ঝরতেই তাড়াতাড়ি পকেট থেকে টিস্যু বের করে চোখ মুছে নিল। আকাশে একটা পাখি উড়ে যাচ্ছে, কালো রঙের পাখি।
ডাকছে কাকা করে। আমি এসে বাবার কোলে চড়ে বাবার বুকের দিকে 7টা খামচে ধরে আছি। বাবা নির্বিকার নির্নিমেষ চোখে সামনে চেয়ে আছে। গোধূলির শেষ আলোয় আকাশ রক্তিম। আমিও সেই পাখিটার মতো করে ডাকলাম, কা কা কা। বাবা তারপর সেদিন রাতেই বাড়ি চলে গেলেন। এরপর আর মায়ের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। যেতে যেতে সে বলল, তোমার যতদিন ইচ্ছে তুমি থাকো, কিন্তু আমার মেয়েকে 2 দিন পরেই এখান থেকে নিয়ে যাব আমি। পরের দিন টুনু খালামণির বাড়িতে এলো আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষ। খালামণি তখন রান্নাঘরে কাজ করছিল। দরজা খুলল মা। মায়ের কোলে আমি একটা পুতুল হাতে বসেছিলাম। দরজা খুলতেই দেখলাম দরজার বাহিরে দুজন মানুষ দাঁড়ানো। তাদের দেখেই মুখখানা উজ্জ্বল হলো আমার। আমি 2 হাত নেড়ে হাত থেকে পুতুলটা ফেলে দিয়ে চিৎকার করে ডাকলাম, পি পি, চা চা চা। দরজার বাইরে পিপি আর চাচু দাঁড়িয়েছিল। পিপি আর ফুপু, বাবার ছোট বোন। বাবাদের 3 ভাই বোন, সবার বড় বাবা, তারপর ইয়াস চাচু, আর সবার শেষে তনুশ্রী ফুপু। তাকে আমি বড় হয়েও পিপি বলেই ডাকতাম, কারণ সেই চাইতো আমি যেন তাকে এই নামেই ডাকি। পিপির নাম তনুশ্রী। তনুশ্রী মানে সুন্দর নারী, রূপবতী নারী। আমার ফুপু সুন্দর তো ছিল, কিন্তু তনুশ্রী না হয়ে তার নাম বাটাশ্রী হলে আরো বেশি ভালো হতো, কারণ তার মধ্যে নারী সুলভ কোনো কিছু আদতে নেই। সে পরে প্যান্ট শার্ট, মাথায় সবসময় থাকে একটা কালো অথবা সাদা রঙের ক্যাপ। চুলগুলো কাঁধ ছাড়িয়ে একটুখানি নিচে নামে, তারপরে ছুরি বা কাঁচি এনে সে তড়িঘড়ি করে সেগুলো কেটে নেয়। পিপি মাকে দেখে চিৎকার করে বলল, ভাবি, কি হয়েছে? তুমি কেন চলে এলে বাড়ি থেকে? চাচু ততক্ষণে আমাকে কোলে তুলে নিয়েছে। আমি তার আঙুল ধরে মায়ের দিকে তাকালাম। মা ফাঁকা মুখে বলল, চলে আসিনি, আমি কেবল 2 দিনের জন্য বেড়াতে এসেছি। বেড়াতে এসেছো? তাহলে বলে আসোনি কেন? তোমরা কেউ তো বাড়িতেই ছিলে না সেদিন, কিভাবে বলতাম? চাচু আমার গালে ঠেসে ঠেসে কয়েকটা চুমু খেলো। আমি হাত নাড়াতে নাড়াতে কত রকম কথা বলি। ওরা বোকা মানুষ, আমার কথা বুঝতে পারে না। চাচু আর পিপি খুব মা ভক্ত, সারাদিন ভাবি ভাবি করে। মা ভক্ত হওয়ার কারণ হলো মায়ের স্বভাব। বাবা ব্যতীত মা কারোর সাথে উচ্চ আওয়াজে কথা বলে না। মা তার দেবর ননদের সাথে সবসময় সুন্দর করে কথা বলে, তাদের সব কথা শোনে। তারাও দেখা যায় বাড়ি ফেরার পর বেশিরভাগ সময় মায়ের পাশে পাশেই ঘুরতে থাকে। মা ঘরে চলে এলো। তারা দুজনও মায়ের পিছু পিছু ঘরে এলো। ভাবি, খুলে বলো তো, কেস কি? ভাইয়া কিছু করেছে তোমার সাথে? শোনো, আমি কিন্তু তোমার পক্ষে। মা হাসলো, মাথা নেড়ে বলল, কিছুই করেনি তোমাদের ভাইয়া। তাহলে তুমি রাগ কেন? রাগ না, তাহলে বাড়ি চলো। 2টা দিন পরে যাই। এক্ষুনি চলো, 2 দিন পরে গেলে ভাববো সত্যিই রাগ। অগত্যা বাধ্য হয়ে মাকে যেতে হলো তাদের সাথে। মা আর কোনো বিরোধ করেনি। কাপড় চোপড় গুছিয়ে লাগেজটা চাচুর হাতে দিয়ে আমাকে কোলে তুলে নিল। এরপর তনু খালামণিকে বিদায় জানিয়ে আমরা সবাই তার বাসা থেকে বেরিয়ে এলাম। বাড়িতে আসার পর পিপি আমাকে নিয়ে অন্য ঘরে যেতে যেতে বলল, ইস্যুকে নিয়ে যাচ্ছি ভাবি, তুমি ওর খাবারের সময় হলে আমাকে ডেকে দিও। ইস্যু, তুমি ওই ব্যাটা মেয়ের কাছে যেও না, তুমি আমার কাছে আসো। পিপি চোখ পাকালো, তেজরা মুখে বলল, তোর সমস্যা কি? আমি ব্যাটা আর তুই কত সুন্দর, আয়না দেখিস না তুই? আমি জানি পিপি আর চাচু দুজনই সুন্দর, দুজনের পছন্দ 2 রকম, চলন বলনও আলাদা, কিন্তু এত বৈপরীত্যের পরেও তারা দুজনই চমৎকার। বাবা তাদের প্রিয় ভাই। এরা যেমন স্বভাবে চঞ্চল, বাবা তেমন না। বাবা খুব চুপচাপ থাকেন, ঠান্ডা মাথার মানুষ। পিপি আমার চুলে একটা ক্লিপ বাঁধার চেষ্টা করতে করতে বলল, ইস্যুকে আমি সব সময় সুন্দর সুন্দর ফ্রক পরিয়ে রাখবো, পরি বানিয়ে রাখবো সব সময়। কেন প্যান্ট শার্ট পরাবি না তোর মতো? কারাটে, তাইকোয়ান্ডো এসব শেখাবি না? চাচু গা দুলিয়ে হাসলো। পিপির টমবয়ের মতো চালচলন নিয়ে চাচু তাকে প্রায়ই ঠেস মারে। পিপিও সব গায়ে মাখে না, সে ঠান্ডা স্বরে উত্তর দিল, না, কারণ ওর শার্ট প্যান্ট পরার দরকার নেই, কারাতে শেখারও দরকার নেই। ওকে প্রোটেক্ট করব আমি, তনুশ্রী প্রোটেক্ট করবে তাকে। চাচু আর পিপির কথা কাটাকাটি হতেই থাকে। সেই দ্বন্দ্বে পানি ঢালে আমার বাবা। বাবা অফিস থেকে এসে পিপির ঘরে আমার শব্দ শুনতেই চমকে গেল। ঘরে এসে আমাকে দেখে আদুরে স্বরে বলল, আরে আমার সোনা বাচ্চা, আমার মা, তুমি এসে গেছো। ব্যাস, আমাকে আর পাই কে? সব ভুলে এক লাফে আমি তার কোলে চড়ে বসলাম।
বাবা আমাকে আদর দিতে দিতে বলল, চলে এসেছো তুমি? মা কোথায়? চাচ্চু বলল, ভাবি ঘরে? ও, কখন গিয়েছিলি তোরা? দুপুরের দিকে। ও, বাবা আমার দিকে চোখ সরিয়ে বলল, খেয়েছো মা? চলো, বাবা আজকে খাওয়াবো তোমাকে। বাবা আমাকে নিয়ে ঘরে এলো। এসে দেখলো মা কাপড় ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখছে। আমাদের দুজনকে দেখে একবার আর চোখে সেদিকে তাকালো। বাবা আমাকে খাটে বসিয়ে শার্টের বোতাম খুললো, গলা থেকে টাই আলাদা করে খাটের উপর রাখলো। এরপর খুব স্বাভাবিক গলায় মাকে বলল, রিধি, ইশরা খেয়েছে কিছু? মা থামলো, মাথা নেড়ে বলল, না, এখানে আসার কিছু খাইনি। খাবে না? হ্যাঁ, আমি করে দিচ্ছি। বাবা হাত উঁচু করে বলল, থাক, আমিই করে নিচ্ছি, তুমি থাকো। বাবাই কোলে নিয়ে আমাকে খাওয়ালো। এর মধ্যে না সে মায়ের সাথে কোনো কথা বলল, না আগ বাড়িয়ে কোনো প্রশ্ন করলো। মা সন্ধ্যা থেকে তার আশেপাশে ঘোরার চেষ্টা করছিল। ইতস্তত করতে করতে কিছু বলতে গিয়েও তার বলতে পারেনি। একটু পরে যখন আমি ঘুমালাম, বাবাও নামাজ শেষ করে অবসর হয়ে বসলো। তখন মা জানতে চাইল, কফি দিব ইশতিয়াক, খাবে তুমি? না, আমার প্রয়োজন হলে আমি করে খাবো। মা থমথমে স্বরে বলল, কেন? আমি করে দিলে কি হবে? কিছুই হবে না। তাহলে কেন খেতে চাইছো না? খিদে নেই আমার। মা আর কথা বলল না। বিবাহিত জীবনে বাবার এমন নিষ্প্রভ নিরুত্তাপ অনুভূতিহীন মুখ সে আগে কখনো দেখেনি। বাবার ব্যবহারও ছিল অত্যন্ত শীতল ভাবলেশীন। সে মাকে কোনো কটু কথা বলল না, কোনো বাজে ব্যবহারও করল না, ভালো মন্দ কিছুই বলল না। সে এক নাগারে নিজের কাজ করে গেল। কিন্তু তার নির্বিকার ভাব দেখে মা নিজেই কেমন যেন দিশেহারা হয়ে উঠল। মা কিছুক্ষণ তার সাথে কথা বলার চেষ্টা করে পরে কেমন হাঁপিয়ে উঠল। সবেতেই বাবার আচরণ ঠান্ডা, যে কোনো প্রশ্নের সংক্ষেপে উত্তর দিচ্ছে। মা দুপুরে কিছু খায়নি। আশা করেছিল বাবা তাকে খাওয়ার কথা জিজ্ঞেস করবে, কিন্তু বাবা জানতে চায়নি। একবারও জিজ্ঞেস করেনি, রিধি তুমি খেয়েছো? অভিমানে মার চোখ ভরে এলো। রাতে বাবা কাজ শেষ করে হাত মুখ ধুয়ে বাড়ির সামনে বাগান থেকে হেঁটে এলো। মায়ের পুরো সন্ধ্যার রাত গেল খাটের এক কোনায় বসে, বাবার একটু যত্ন পাওয়ার আশায়। রাত 10টায় বাবা খাবার হাতে ঘরে এলো। তাকে দেখতে মায়ের চোখ দুটো দপ্ত করে জ্বলে উঠল। বাবা বসলো মায়ের সামনে, তার মুখ হাসি হাসি। মনে হলো এখন আর কোনো অভিমান নেই তার। একটা লোকমা তুলে মায়ের মুখের সামনে বাড়িয়ে দিয়ে বাবা গম্ভীর মুখে বলল, দুপুরে খাওনি তাই না? দেখি হা করো তো, খেয়ে নাও এটা। মা খেলো না, মুখ সরিয়ে কাটকাট স্বরে বলল, আমি খাবো না। খাও রিধি, তুমি না আমার লক্ষ্মী বউ। মা নাক টানতে টানতে বলল, আমি কারো লক্ষ্মী বউ না। বাবা এগিয়ে এলো, প্লেটটা খাটের ওপর রেখে অন্য হাতে মায়ের গালে হাত রেখে বলল, জেদ করে না, খেয়ে নাও। খেলে তোমাকেও তক্কেত দিব ইস্যুর মতো। যাও ইশতিয়াক, ভালো লাগছে না আমার। না, খেতে হবে। কেন খাবো? খিদে নেই আমার। বাবা চোখ পাকিয়ে বলল, কচু, তোমার খিদে নাই থাকতে পারে, কিন্তু তবুও খেতে হবে। তুমি না খেলে আমার মেয়ে খাবে কি? আমি আমার মেয়েকে না খাইয়ে রাখতে পারবো না। নাও খাও। মা হঠাৎ কেমন যেন দমে গেল। একটা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে ব্যথিত স্বরে মা বলল, তুমি শুধু ইশরার জন্যই আমাকে ভালোবাসো তাই না? ইশরার মা বলে এত যত্ন করো আমায়। আমাকে কোনোদিন ভালোবাসোনি তুমি। তুমি যত্ন করেছো তোমার সন্তানের মাকে। আজও তুমি তাকে খাওয়াতে এসেছো, রিধিকে না। বাবার হাতটা থেমে গেল হঠাৎ। মুখের হাসিটা উধাও হলো হুট করে। কেমন যেন স্তব্ধ হয়ে বাবা তাকালো মায়ের দিকে। মা ততক্ষণে কেঁদে ফেলেছে বোকাদের মতো। এক মুহূর্ত নীরবতা, তারপরই কাঁচ ভাঙার বিকট শব্দে পুরো ঘর ঝনঝন করে উঠল। আমি ভয়ে কেঁপে উঠে দুই ঠোঁট ভেঙে কেঁদে ফেললাম। মা নিজেও আটকে উঠল, যতটা না শব্দে তার চেয়ে বেশি বাবার আচরণে। বাবা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলেছে ফ্লোরে, মেরেই তড়াক করে উঠে দাঁড়িয়েছে। মা হতবাক হয়ে বলল, ইশতিয়াক। মায়ের সেই থমকানো সুরের বিপরীতে বাবা যেন গর্জিয়ে উঠল, ইউ শাট আপ। তোমার মতো ক্রিটিক্যাল মাইন্ডের মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। তুমি আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। দিদুন এক দৌড়ে ঘরে এলো। এসে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন ইশতিয়াক? এটা কোনো কথা? বউয়ের সাথে বুঝি এভাবে কথা বলে কেউ? মা, তুমি যাও, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। পিপিও উকি দিল ঘরের ভেতর, অবাক হয়ে বলল, তুমি এভাবে প্লেট ভাঙলে ভাইয়া? তুমি? অথচ ইয়াশকে সব সময় তুমি বকা দিতে এসব নিয়ে। তুমি চুপ থাকো,
তনুশ্রী, জ্ঞান চাইনি আমি কারো কাছে। পিপি একদম চুপ হয়ে গেল। বাবা বড় বড় করে কয়েকটা শ্বাস ছাড়লো, ছেড়ে তাকালো মায়ের দিকে। মায়ের চোখ মুখ তখনও থমথমে, প্রতিক্রিয়াহীন। বাবা চিৎকারের বিপরীতে কি বলা উচিত মা জানে না। মা কেমন তীব্র অবিশ্বাস নিয়ে বাবার দিকে তাকালো, ছোট স্বরে বলল, ইশতিয়াক। বাবা কিছু বলল না, একটানে ছো মেরে আমাকে কোলে তুলে নিল। মায়ের সাথে তার চোখাচোখি হতেই ত্যক্ত স্বরে বলল, নিয়ে যাচ্ছি আমার মেয়েকে আমি। আজ থেকে সে আমার সাথেই থাকবে। কোনো প্রয়োজন নেই তোমার আমার। তুমি থাকো তোমার মতো। তোমার ধারণা কেবল ইশরার মা বলেই তোমার এত কদর। তোমার মতো মূর্খ মানুষকে আমি বুঝিয়ে দিতে চাই, ইশতিয়াক একাই পারে তার মেয়েকে দেখভাল করতে। কোনো প্রয়োজন নেই তোমাকে আমার এই জীবনে। তুমি তোমার মূর্খতা নিয়ে পড়ে থাকো। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। কথাটা শেষ করে বাবা হনহনিয়ে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। পেছনে পড়ে রইল মা, মায়ের অভিমান আর মায়ের এক টুকরো ভাঙা সংসার। বাবা সেদিনের ওই কথাটা বেশ সিরিয়াস ভাবেই নিল। সে সত্যি সত্যিই জেদ করে বসলো যে আমাকে সে একাই পালবে। মায়ের কোনো দরকার নেই, মায়ের সাহায্য ছাড়াই আমার সবকিছু বাবা একা হাতে সামলাবে। শুরুতে বাড়ির লোকজন ভাবলো এটা বাবার কথার কথা, রাগের মাথায় বলেছে। এমন কি আর হয় নাকি? মা থাকতে বাচ্চা এমন বাবার কাছে বড় হবে কেন? কিন্তু বাবা যখন আমাদের শোয়ার থেকে বালিশ এনে গেস্ট রুমে থাকার প্রস্তুতি নিল, তখনই সবার টনক নড়ল। দিদুন ছুটে এসে বলল, এসব কি ইশতিয়াক? কথা কাটাকাটি হতেই পারে, তাই বলে তুই এসব করবি? বাবা বালিশটা খাটের ওপর রেখে খাট ঝাড়তে ঝাড়তে বলল, না মা, কথা কাটাকাটি হতেই পারে আমি জানি, কিন্তু আমাদের মধ্যে যা হচ্ছে সেটা স্রেফ কথা কাটাকাটি না। আমাদের মধ্যে বিশাল একটা গ্যাপ আছে, তুমি বুঝবে না। প্লিজ মা, যাও। বাবার এই পাগলামি কেউ থামাতে পারল না। দাদু ভাই, দিদুন, পিপি, চাচু, কেউ না। আর মা তো কেমন যেন জমে গেল, হীনমন্যতায়, লজ্জায় কিংবা কিছুটা অনুশোচনায়। বাবা গেস্ট রুমে থাকতে শুরু করলো আমাকে নিয়ে। আমি খাই বাজারে কৃত্রিম পাউডার দুধ, আমাকে গোসল করে বাবা, যত্নও করে বাবা। গোসলের পর আমার সারা শরীরে লোশন লাগায় বাবা। প্রথম দিন বাবা আমাকে রেখে অফিসে গেল, আমাকে দিয়ে গেল দিদুনের কাছে। দিদুন আমাকে মায়ের কাছে নিয়ে গেল। মা তখন চুপচাপ শুয়ে কি যেন ভাবছিল। দিদুন গিয়ে চাপা স্বরে বলল, বড় বউ, ইশতিয়াক চলে গেছে, তুমি একটু ওকে খাওয়াও তো। আমার ছেলে পাগল হয়ে গেছে। এসব কোনো কথা? ঘরে মা থাকতে বাচ্চা নাকি বাইরের কেনা দুধ খাবে? তুমি একটু ওকে খাওয়াও তো। মা হাত বাড়িয়ে আমাকে কোলে তুলে নিল। দিদুন ঘর থেকে বের হতেই মার দু চোখ ভরে এলো। সে আমাকে বুকের সাথে চেপে ধরে বলল, ইস্যু, আমার মা, তোমার খিদে পেয়েছে? বাবা ঠিক মতো খাওয়াইনি তোমাকে? বলে মা আবার কান্নায় ভেঙে পড়ল। আমি জানি মা আমার খাবার নিয়ে কান্না করেনি, মা কান্না করেছে একাকিত্বে। বাবার সাথে ঘটনার পর থেকে বাড়ির সবার সাথে মায়ের দূরত্ব বেড়েছে। দূরত্বটা মাই বাড়িয়েছে। মা সেদিন অনেকক্ষণ আমাকে আদর দিল, আমার গালের সাথে নিজের গাল চেপে ধরে বলল, ইস্যু, ইস্যু, তুমি জানো তোমাকে আমি কত মিস করেছি কাল রাতে? তোমাকে, তোমার বাবাকে, দুজনকেই অনেক মিস করেছি আমি। বাবাকে এবার বলবে আর যেন আলাদা না করে ঘুমায়। কাল রাতে আমি অনেক ভয় পেয়েছি। বাবা অফিসে যাবার পর আমাকে মা নিজের কাছে নিয়ে রাখে। এই খবর কানে যাওয়া মাত্র বাবা আমাকে নিয়েই অফিস যেতে শুরু করলো। ফ্রন্ট ক্যারিয়ারে করে আমাকে বুকে নিয়ে বাবা অফিসের পথে রওনা হতো। বলা বাহুল্য, বাবা মায়ের বাড়াবাড়ির সংসারে এইবার বাড়াবাড়িটা শুরু করলো সবাই। সবকিছুতে সে মাকে এড়িয়ে যেতে শুরু করলো। তার জেদ, তার রাগ, তার দম্ভ সবকিছুর সামনে মা একেবারে মুখ থুবড়ে পড়ল। বস্তুত বাবার ধৈর্যের সুতো ছিঁড়ে গিয়েছিল। বিয়ের পর থেকে মায়ের নির্লিপ্ত আচরণ বাচ্চা হবার পর আকাশ ছুঁয়ে গিয়েছিল। বাবা ধৈর্য ধরতে ধরতে শেষ পর্যন্ত ধৈর্যহারা হলো। যখন বাবা দেখলো তার ভালোবাসার কোনো বিশেষ মূল্যায়ন মায়ের কাছে নেই, সে আমার ব্যাপারটা নিয়ে জেদ করতে করতে সেটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেল, যেটা সন্তান হিসেবে আমার জন্য কষ্টকর। আর মায়ের কথা তো বাদই দিলাম, বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিল পুরোপুরি। অবস্থা এমন যে তাদের ভেতর কেবল ডিভোর্স শব্দটাই অবশিষ্ট আছে, আর কিছু না। মা কেমন যেন অসুস্থ হয়ে গেল 2 দিনেই। সেদিন রাতে সে আমাদের ঘরে এলো। গেস্ট রুমে যেই ঘরে আমি আর বাবা থাকতাম সেখানে। বাবা ল্যাপটপে কাজ করছিল, আমি খেলছিলাম খাটে বসে। মা দুয়ারে এসে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বাবার মনোযোগ টানতে চাইল। বাবা স্ক্রিন থেকে চোখ তুলল না। মা মুমূর্ষ গলায় ডাকলো, ইশতিয়াক শোনো।
বাবা টাইপিং করতে করতে বলল, ভেতরে আসো। মা আসলো। 2 হাত কচলাতে কচলাতে অস্থির হয়ে বলল, আমি একটু বসি এখানে। বসো। মা বসে ইতিউতি করতে করতে বলল, একটা কথা শুনি ইশতিয়াক। হুম। মা ভাঙা স্বরে বলল, আই এম সরি। হুম। অত্যন্ত ঠান্ডা জবাব। মায়ের মন ভেঙে গেল তখনই। মা বাবার একটু কাছাকাছি এসে বলল, এখন থেকে আমি আর উল্টাপাল্টা কথা বলবো না, তোমার মন মতো চলবো। হুম। তুমি প্লিজ আবার আগের মতো হয়ে যাও। বাবা ল্যাপটপটা কোলে তুলে বলল, রিধি, তুমি কি প্লিজ একটু যাবে? আমি ব্যস্ত আছি ভীষণ। মা গেল না। চুপটি করে বসে থেকে মাথা নাড়িয়ে নিজের হাতের নখ খুচরাচ্ছিল। বাবার মনোযোগ ল্যাপটপে। মা খুব কাতর স্বরে বলল, ইশতিয়াক, আমি কফি করে দিই তোমাকে, তুমি খাবে? বাবা মাথা তুলল, ছোট করে বলল, না, খাবো না। ইচ্ছে হলে আমি নিজেই করে নিব। আমি করে দিই না। না, এখন আপাতত দরকার নেই। মা ভীষণ অস্বস্তি নিয়ে পুরো ঘরে পাইচারি করলো। মায়ের অসহায় ক্লান্ত মূর্ছা যাওয়া মুখটা দেখে আমারই কেমন লাগলো। মায়ের পর চূড়ান্ত রকমের অসহায় মুখে বলল, ইশতিয়াক, আমি সত্যি সরি বলছি। তুমি বলে পায়েও ধরবো, তাও তুমি আমার ঘরে আসো প্লিজ। রাতে আমি ভীষণ ভয় পাই, কে যেন হাঁটে আমাদের ঘরে, সত্যি। তুমি পাগল হয়েছো? বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল বাবা। মা আগের মতো করেই বলল, সত্যি ইশতিয়াক, খুব ভয় হয় আমার। বাবা আগের মতোই ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালিয়ে যাচ্ছিল। মা একটু রয়েস হয়ে বলল, ইস্যুকে আমি নেই, তোমার কষ্ট হবে ওকে নিয়ে কাজ করতে। বাবা একটানে আমাকে তার কাছে নিয়ে এলো। চোখ তুলে মায়ের মুখের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, সমস্যা নেই, আমি পারবো। মা আর কথা বাড়ালো না। বাবার সামনেই কেঁদে ফেলবে এই ভয়ে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের দুঃখ নাকি মেয়েরা সবচেয়ে ভালো বোঝে। এই কথাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু আমি যদি বয়সে পিপির সমান হতাম আর আমার সামনে বাবা মায়ের সাথে এমন আচরণ করতো, তাহলে খুব রাগ হতো আমার। এটা কেমন কথা? এভাবে অসহায় মুখে আসার পরেও বাবা কেমন করে মাকে ফিরিয়ে দিল? মায়ের অবস্থা সামনের 2 দিনে আরো বেশি করুণ হলো। চোখের নিচে মোটা কালির স্তর পড়ল। মুখ হলো আগের চেয়েও বেশি থমথমে নিষ্প্রেরণার বেজার। বাবার আশেপাশে সে মৌমাছির মতো ঘুরে বেড়ালো। বাবা প্রতিবারই অনুভূতি শূন্য কায়দায় তাকে এড়িয়ে গেল। মা যেন দিন দিন গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছিল। আগে বিকেলে সে পিপির ঘরে এসে বসতো, কথা বলতো, আড্ডা দিত। বাবার সাথে ঝামেলা হবার পর থেকে সে সেখানে যাওয়া বন্ধ করে দিল। আমার সাথেও তার দেখা হতো কম, আর বাবার সাথে তো একদমই না। এক মুহূর্ত বাবার সাথে কথা বলবে বলে মা ছটফট করতো সারাক্ষণ। অথচ ধৈর্যচ্যুত হয়ে সংসারের গোষ্ঠী উদ্ধার করা বাবা তার এই ছটফটানোকে বিন্দু পরিমাণ পাত্তা দিল না। বাবা বুঝিয়ে দিতে চাইলেও অভিমান তারও হয়, রাগ দেখানোর অধিকার তারও আছে। মা একাই মুখ সরিয়ে নিতে পারে না, বাবাও পারে। এর মধ্যে একদিন মা বাবার ঘরে এলো প্রতিদিনের মতো। বলা বাহুল্য, সে প্রতিদিনই আসে, বাবার সাথে কথা বলার চেষ্টা করে, বাবাকে নিয়ে আবার সবকিছু আগের মতো করে ফেলতে চায়। কিন্তু বাবা এবার অনড়। সে কিছুতেই মায়ের সাথে সহজ হবে না এত অল্প দিনে। সেদিন মা বলল, তুমি আমার সাথে কথা না বলে আমি মরে যাবো ইশতিয়াক। বাবা ম্লান হেসে বলল, কি সব বলো রিধি, অবান্তর কথাবার্তা। সত্যি আমি মরে যাব, আমি ছাদ থেকে লাফ দিব। তুমি পাগল হয়েছো? ইশতিয়াক শোনো। হুম। মা বাবার মুখোমুখি এসে বসলো। বাবার হাতটা একটানে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এই দেখো, বুকটা একদম ফাঁকা হয়ে গেছে, আমার কিচ্ছু নাই, একদম ফাঁকা, অনেক কষ্ট হয় ইশতিয়াক। বাবা বোধহয় সেই জায়গাতে একটু দুর্বল হয়ে পড়লো। মা বলতে থাকলো, তুমি কি আর কখনোই সহজ হবে না আমার সাথে, কোনোদিনই না। না। মায়ের মুখটা হঠাৎ পাল্টে গেল। বাবা মজা করে বলল, আর আমি ইশরাকেও কখনো তোমার কাছে দিব না, সে শুধু আমার কাছেই থাকবে। মা এক ঝাটকে উঠে দাঁড়ালো, ঢোক গিলে বিক্ষুব্ধ স্বরে বলল, কি বললে তুমি? বাবা মাথা না তুলেই বলল, বলেছি ইশরাও এখন থেকে আমার, শুধু আমার। মা চেঁচিয়ে উঠে বলল, কেন তোমার? ও আমার মেয়ে, তুমি একা কেন ওকে নিবে? বাবা মাথা নামিয়ে হাসলো, মুখটা গম্ভীর করে বলল, কারণ তুমি একটা পাগল। ইশতিয়াক, কি? তুমি আমার মেয়েকে কেন নিবে? আমি দিব না ওকে নিতে, ও আমারও মেয়ে। আমি মেরে ফেলবো তোমাকে যদি তুমি আর এই কথা বলো। বাবা ফিক করে হেসে দিল।
আমাকে কোলে তুলে মাকে বিরক্ত করার জন্য বলল, আমিও দিব না মেয়েকে তোমার কাছে। এটা আমার মেয়ে, আমার আমার আমার। বলা শেষ করে বাবা আবার হাসলো। মা ফুঁসতে শুরু করলো ধীরে ধীরে। বাবা সেই অস্বাভাবিকটুকু খেয়াল করলো না। রাগে ক্ষোভে একসময় মা আত্মচিৎকার করে বলল, ইশরা শুধু আমার, শুনছো তুমি? বাবা আগের মতোই মজার ছলে বলল। না, ইশরা আমার। মায়ের পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে হিংস্র হলো চোখ দুটো। বাবা হয়তো কল্পনাও করতে পারেনি মায়ের মনে কি চলছে তখন। একটু পরে মা একটা কাচের শোপিস এনে বাবার মুখ বরাবর ছুঁড়ে মারলো। এক চিৎকারে বাবা ছিটকে গেল খাটের উপর। মুহূর্তের ব্যবধানে তার নাক ফেটে রক্ত বেরিয়ে এলো। তাজা রক্তে গড়াগড়ি খেলো আমাদের বিছানার চাদর। মা এগিয়ে এসে বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবা যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, রিধি, রিধি, তুমি, আমি ইস্তি রিধি। বাবার কথা জড়িয়ে যাচ্ছিল। এর মাঝে মা ঝুঁকে গিয়ে 2 হাত দিয়ে বাবার গলা চেপে ধরলো। বাবা দুর্বল হাতে তার হাতটা চেপে ধরলো। বহু কষ্টে নিজেকে ছড়িয়ে নিয়ে চিৎকার করলো। তনু, মা। মায়ের দুটো হাত বাবার গলা পেঁচিয়ে ধরলো। বাবার নিঃশ্বাস আটকে এলো প্রায়। মায়ের সেদিকে খেয়াল নেই। মা কটমট করে বলল, বলো তুমি আমার মেয়েকে কেড়ে নিবে না আমার থেকে, বলো। দিদুন ঘরের দুয়ারে এসে এই দৃশ্য দেখতে বিকট স্বরে চেঁচিয়ে উঠল। পিপি এসে মাকে আগলে ধরে বলল, ভাবি, ভাবি, কি করছো এগুলা? মরে যাবে ভাইয়া। মরে যাক ও মরে যাক। পিপি টেনে হিচড়ে তাকে বাবার কাছ থেকে সরালো। 4-5 মিনিট ধস্তাধস্তির পর মা নিজেই জ্ঞান হারিয়ে পুরো শরীরে ভাত ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাবা নিজের কপালের দিকটা চেপে ধরে আর্তনাদ করে বলল, তনু, ওকে ধর। ও ঠিক নেই, একদম ঠিক নেই। মা ভুগছিল পোস্টপার্টাম সাইকোসিস নামের একটি অতি বিরল মনোরোগে, যেটা প্রতি মুহূর্তে মাকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। এটা এমন এক রোগ যার শেষ পর্যায়ে মানুষ আত্মঘাতী পর্যন্ত হয়ে উঠতে পারে। তখন আর নিজের সত্তার ওপর কোনো দয়ামায়া থাকে না মানুষের। কি ভয়ঙ্কর! এই রোগের প্রধান কারণ দীর্ঘমেয়াদী ডিপ্রেশন, হীনমন্যতা। বাচ্চা হবার পরপর 2-3 মাস স্বাভাবিকভাবেই মানুষ অসুস্থ থাকে, মেজাজ খিটখিটে হয়। কিন্তু মায়ের ক্ষেত্রে সময়টা কেবল 2-3 মাসে থেমেছিল না। মা প্রত্যেক মুহূর্তে একটু একটু করে ওই রোগে ডুবে যাচ্ছিল। মা ভাবতো তার কেউ নেই, সবাই তাকে সবকিছু থেকে আলাদা করে দিচ্ছে। মায়ের সেই ভাবনাটা সত্যি হলো যখন সে দেখলো বাবা সত্যিই তাকে নিজের থেকে আলাদা করে দিয়েছে। প্রথম বিবাহ বার্ষিকী ভুলে যাওয়ার মতো বড়সড় অপরাধটি বাবাকে সবার প্রথমে মায়ের চোখে দোষী সাব্যস্ত করলো। বিয়ের মতো এত বিশেষ একটি দিন মানুষ 1 বছরে ভুলে যাবে? মা কি তাহলে এতই তুচ্ছ তার জীবনে? মা বাবার এই ভুলে যাওয়ার স্বভাবটা মেনে নিতে পারেনি। এটা কি বাবার প্রতি মায়ের অতিরিক্ত ভালোবাসার ফল, নাকি নিজের প্রতি মায়ের অতিরিক্ত হীনমন্যতার ফল? সেটা ঠিক বোঝা গেল না। মাই ভালো জানে। বাবার দিক থেকে পাওয়া অবহেলা অবজ্ঞা মাকে বিশ্বাস করাতে শুরু করলো মাকে আসলে কেউ ভালোবাসে না, গুরুত্ব দেয় না। সেই চিন্তা থেকে মা হীনমন্যতায় ভুগতে শুরু করলো। একাকিত্বে দিন কাটাতে লাগলো। মনে মনে নিজের একটা করুণ দশা হ্যালোসিনেট করে নিল। সেই কল্পনার জগতে মা কেমন যেন হিংস্র হয়ে উঠল। সেই হিংস্রতার বহিঃপ্রকাশ হিসেবে সবার প্রথমে সে আঘাত করলো বাবাকে। আর এই রোগের চিকিৎসা তেমন সুনির্দিষ্ট কিছু না। যেহেতু 17 মাস সময় নিয়ে এই রোগটা তার ভিতর বাসা বেঁধেছে, অতএব এই রোগের চিকিৎসাও সময় সাপেক্ষে আরো ধৈর্যের ব্যাপার। কিন্তু সেই সময় পর্যন্ত অপেক্ষা করা কিংবা এত বড় ঘটনার পরেও মাকে স্বাভাবিকভাবে দেখা দিদুনের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। সে স্পষ্ট করে ঘোষণা করে দিল এই মেয়ে পাগল, তার বড় বৌমার মাথা ঠিক নেই। এই মেয়েকে তিনি তার ছেলের কাছে যেতে দিবেন না। আমাদের দেশে চিকিৎসা সেবার ব্যবস্থা খুবই খারাপ। শারীরিক নানা রকম রোগের চিকিৎসা এখানে পাওয়া যায় না সহজে। সেখানে মনোরোগ চিকিৎসা আশা করা তো দিবাস্বপ্নই বটে। আমাদের দেশের মানুষ মানসিক রোগগুলোকে তেমন গুরুত্ব সহকারে নেয় না। এতে তাদের কোনো দোষ নেই। হাত পা কেটে ক্ষতস্থান পচে যাওয়ার পরেও যে দেশে সময় মতো চিকিৎসা পাওয়া যায় না, সেই দেশে মনের রোগ নিয়ে মানুষ মাথা ঘামাবে, এটা আশা করাই বোকামি। এ ধরনের বিষয়ে বাঙালিরা তেমন গুরুত্ব দিয়ে ভাবে না। এরা যা ভাবে তা হলো এই মেয়ে পাগল, একে তো আর এ বাড়িতে রাখা যাবে না, ব্যাস। এদিকে ল্যাটা চুকে গেল। কিন্তু কেন সে পাগল হলো, কি করলে মেয়ে ভালো হবে, সেই চিন্তা প্রায় সময় আলোচনা থেকে দূরে সরিয়ে রাখা হয়। মাকে ভর্তি করানো হয় হাসপাতালে একটা কেবিনে। চাচ্চু কোনো রকমে তাকে ভর্তি করিয়েই বাবার কাছে ছুটে গেল। বাবা তখন অবস্থা খারাপ, 3টা সেলাই পড়েছে কপালে। বাবার আর সেন্স নেই। সেন্স হারানোর আগে সে পিপিকে বলে গেছে, তনু,
রিধিকে একটু দেখিস। রিধিকে আসলে সেদিন কেউ দেখল না। পিপি খুব ক্লান্ত ছিল। মায়ের কেবিনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সে দিদুনের পাশের চেয়ারে বসে পড়ল। বাবা তখনও ছটফট করছিল যন্ত্রণায়। চাচ্চু আর দাদুভাই মিলে রিসিপশন থেকে কেবিন থেকে রিসিপশনে দৌড়াদৌড়ি করছিল। আর দিদুন আমাকে কোলে নিয়ে বসে থাকলো। মাকে সবার প্রথমে যে দেখলো সে আমার নানু ভাই। সে থাকে চট্টগ্রামে। তাকে দিদুন ফোন দিয়ে বলল, বিআই সাহেব, আপনার মেয়ে আজ যেই কাণ্ড করেছে, দয়া করে তাকে নিয়ে যান এসে। নানু ভাই এলো চট্টগ্রাম থেকে ঢাকার এই পথটা সে প্রায় পাগল পাগল হয়ে পাড়ি দিল। সে এসে সোজা মায়ের কাছে গেল। মায়ের তখন জ্ঞান ফিরেছে। সে মাথা নামিয়ে মূর্তির মতো বসেছিল হাসপাতালের বেডে। নানু ভাই যেতেই সে আটকে উঠল। প্রচন্ড অস্থির স্বরে বলল, বাবা, বাবা, আমার সব শেষ হয়ে গেছে। নানু ভাই শক্ত করে তাকে জড়িয়ে ধরল। কাপা হাতে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রিদি, মা, কি হয়েছে বাবা, বলো। মা মাথা নেড়ে বলল, বাবা, আমি আমি ইশতিয়াকে মেরেছি বাবা, একদম জানি মারতে চেয়েছি। নানু ভাই স্তব্ধ স্বরে বলল, কেন? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, আমি সব শেষ করে ফেলেছি। ইশতিয়াক আর কোনোদিন আসবে না আমার কাছে, ইশরাও না বাবা। ও বাবা, আমার সব শেষ বাবা। মা খুব অপ্রকৃতস্থ হয়ে উঠল। সহজে কান্না না করা মা সেদিন কেবল হু হু করে কেঁদেই গেল। নানু ভাই তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদে না লক্ষ্মী মা আমার, আমি পরে সব শুনবো, এখন আর কেঁদো না। মা চোখ মুছল। নানু ভাই বলল, বেশি খারাপ লাগে রিধি? মা সেই কথার কোনো উত্তর দিল না। মায়ের তখন আর নিজের ভালো মন্দে মন নেই। প্রচন্ড অনুতপ্ত হয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল তার। মা খুব অসহায় মুখে বলল, বাবা, আমি একবার ইশতিয়াকের কাছে যাব, যেতে চাই বাবা, একবার নিয়ে যাবে আমাকে? আমার খুব দেখতে ইচ্ছে করছে তাকে, আমার খুব খুব ব্যথা হচ্ছে বাবা। নানু ভাই তাকে বাবার কেবিনের সামনে নিয়ে এলো। মা উদ্ভ্রান্ত চোখে চারদিক দেখে বলল, ও কোথায়, কোন কেবিনে? মা অবশ্য সেদিন বাবাকে দেখতে পারল না। দিদুন দেখতে দেয়নি। মাকে দেখতেই সে ধমকে উঠে বলল, এই মেয়ে, তুমি কোন বুঝে এখানে এসেছো? পুরোপুরি মেরে ফেলতে চাও নাকি আমার ছেলেকে? যাও এখান থেকে। ধমকটা এত উচ্চস্বরে দিল যে মা ভয় পেয়ে সিটিয়ে গেল কিছুটা। নানু ভাইয়ের পেছনে নিজেকে আড়াল করে কাতর স্বরে বলল, মা, আমি ওকে একটু দেখি। খবরদার, তুমি আমার ছেলের কাছে যাবে না একদম। গেলে তোমার হাত পা বেঁধে রাখবো আমি। নানু ভাই তাজ্জব হয়ে বলল, আপা, এটা কি ধরনের আচরণ? আপনি আমার মেয়ের সাথে এত বাজে ব্যবহার করছেন কেন? ও আপনার বাড়ির বউ, কোনো চৌরাস্তার পাগল না। দিদুন হাসলো, তাচ্ছিল্য করে বলল, চৌরাস্তার পাগল থেকে আর ভালো কোথায়? চৌরাস্তার পাগলও এর চেয়ে ভালো আছে। নানু ভাইয়ের কথাটা সহ্য করতে পারল না। মা তার পাঞ্জাবি খামচে ধরে বোকা বোকা স্বরে বলল, বাবা, আমি সত্যি পাগল। ইশতিয়াক কি আর কথা বলবে না আমার সাথে? ভালো মানুষ পাগল হয় কিভাবে? নানা ভাই তার হাতটা টেনে ধরল। চোখ দুটো শক্ত করে কঠোর মুখে বলল, চলো দিদি, আর এখানে দাঁড়িয়ে লাভ নেই। যা বলার আর যা শোনার সব শোনা হয়ে গেছে। চলো মা, বাড়ি চলো। বাবা, ও এখনো কত অসুস্থ, আমি কিভাবে যাব? একটু থাকি বাবা, ওকে একবার বলি যে আমি ওকে একদমই মারতে চাইনি। আমি আসলে পাগল বাবা, আমি জানি। ওকে একবার সরি বলবো, আমি পা ধরে মাফ চাইবো, অনেক কষ্ট দিয়েছি তাকে আমি। নানু ভাই মলিন চোখে তার দিকে তাকালো। এক হাতে মাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আসো মা, বাসায় আসো, পরে না হয় তার সাথে দেখা করবে, কথা বলবে। মা বাসায় চলে এলো, সাথে আমাকেও নিয়ে এলো। দিদুন ভয়ে দিতে চাইনি আমাকে। নানু ভাইকে বলল, বেআই, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি তার ওই রূপ দেখেননি। দেখলে আপনিও অমনি করতেন। আমি আপনার মেয়েকে কিচ্ছু বলিনি। আমি বলেছি আপাতত সে পাগল হয়ে আছে। আমি নিজের চোখে দেখেছি সব। দয়া করে ইসরাকে নিবেন না। ওই মেয়ে আমার নাতনিকেও মেরে ফেলবে। নানু ভাই ঠান্ডা গলায় বললেন, আপনার নাতনি ওই পাগল মেয়ের সন্তান, এই কথা আপনার মনে আছে তো আপা? আপনার নাতনিকে এই পাগল মেয়েটা 9 মাস নিজের গর্ভে ধরেছে, জানেন তো এই কথা? দিদুন থতমত খেয়ে গেল। নানা ভাই মাকে নিয়ে চলে এলো চট্টগ্রাম। ঢাকা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। বাড়িতে এসে মা কেমন যেন মনমরা হয়ে গেল। একটু পরপর তার বাবার কথা মনে পড়ে। তখন সে ঠোঁট ভেঙে কান্না করে, তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। নানু ভাই এসে তার মাথায় হাত বুলিয়ে দেয়।
মা তখন ঈশ্বরের মতো বাচ্চা হয়ে যায়। সে নানু ভাইয়ের কোলে মাথা রেখে ফোপাতে ফোপাতে বলে, বাবা, ওকে আমি খুব চাই জানো। ও বাদে আর কারোর সাথে অভিমান করি না আমি, আর কারোর সাথে তেরামি করি না। ও খুব ভালো, একবার নিয়ে চলো বাবা। নানু ভাই কোনো কথা বলে না। মাই একটার পর একটা কথা বলতে থাকে। বাবা, ও কি সুস্থ হওয়ার পর আমাকে খুঁজবে না? বাবা, আমি কি সত্যি পাগল? বউ পাগল হলে কি জামাই আরেকটা বিয়ে করতে পারে? আমি অনুমতি না দিলে কি ও আরেকটা বিয়ে করবে? ইশতিয়াক আরেকটা বিয়ে করলে কি আমাকে আর ভালোবাসবে না? ও আরেকটা বিয়ে করলে আমি কোথায় যাব? ঈশ্বর কি হবে? বাবা, পাগলের কি কোনো চিকিৎসা নাই? আমি কি সারা জীবন পাগলই থাকবো? বাবা, আমি কেন মারা যাচ্ছি না এখনো? ইশতিয়াক যদি আরেকটা বিয়ে করে তাহলে কি ঈশাকে আমি সারা জীবন নিজের কাছে রাখতে পারবো? এমন কোনো উপায় নেই যেখানে সবাই বলার পরেও ইশতিয়াক আমাকে ছেড়ে গেল না? এমন কি হতে পারে না ইশতিয়াক সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই সবাই চুপ, রিধি আমার বউ, আর কাউকে বিয়ে করব না আমি। তোমরা কেউ ওকে তাড়িয়ে দিও না। এমনও তো হতে পারে, তাই না বাবা? ও তো আমাকে ভালোবাসে, তাই না? তুমি জানো না, ও আমাকে খুব ভালোবাসে। মা নিজে নিজেই সব কথা বলে, প্রশ্ন করে নিজে নিজে। নানু ভাই দিশেহারা হয়ে পড়ে। স্বল্পভাষী বুদ্ধিমতী মেয়ের মুখে এত এত কথা শুনে নানু ভাইয়ের বুকে ব্যথা শুরু হয় তীব্র। কথার ফাঁকে মা কেঁদে উঠে হাউমাউ করে। বুকের সাথে বাবার একটা ছবি চেপে ধরে বলে, বলো না বাবা, এমনও তো হতে পারে যে ইশতিয়াক সবাইকে থামিয়ে দিয়ে বললো ও আমার ওকে ভালোবাসে, ছেড়ে দিবে না আমায়। তখন তো কেউ আর আমাকে পাগল বলে ওর থেকে সরাতে পারবে না, বলো। ও বাবা, বলো না। নানু ভাই চোখ মুছছেন, আদুরে স্বরে বলেন, হ্যাঁ মা, অবশ্যই হতে পারে। হতে পারে কেন বলছো? আমি জানি এমনটাই হবে। শুনে মা খুশিতে হাসে, বলে, হ্যাঁ, ইশতিয়াকের উপর ভরসা আছে আমার, ও খুব ভালো ছেলে। মাকে তখন খুব বোকা মনে হতো আমার। মা তখনও জানতো না আর 9 দিন বাদে ডিভোর্সের জন্য মুখোমুখি বসবে মা আর বাবা। মা তখনও জানে না মায়ের ছোট্ট ঘরটা আরশিনের হঠাৎ ঝড়ে ইতোমধ্যেই ভেঙে গেছে অনেকটা। মাকে নানুভাই শহরের খুব নামকরা একজন ডাক্তারের সাথে দেখা করালো। তিনি সাইকিয়াট্রিস্ট। মায়ের সাথে কথা বললেন তিনি। ভদ্রলোকের নাম মাহমুদ মিজান। তিনি খুব ধৈর্য সহকারে মায়ের সাথে কথা বললেন। মায়ের দুঃখ কষ্টের কথা সব শুনলেন তিনি। শুনে বললেন, কে বলল তুমি পাগল? যে বলে তুমি পাগল সে নিজেই একটা পাগল। মা হাসলো, আনন্দিত মুখে বলল, সত্যি সত্যি আমি পাগল না? না, একদমই না। তুমি কেবল কিছুটা ক্লান্ত হয়ে পড়েছ। এমন তো আমাদের সাথেও হয়। এতটুকুতে কেউ পাগল হয় নাকি? মা আশ্বস্ত হলো। পর মুহূর্তে আবার তার চোখ ভিজে উঠল। ডাক্তার মাহমুদ মিজান তার দিকে ঝুঁকে এসে বললেন, কি হয়েছে রিধিমা? কি নিয়ে কষ্ট তোমার? আমাকে বলো। মা ভয়ানক মন খারাপ করে বলল, আমার মা অনেক অল্প বয়সে মারা গেছে। আমার জন্মের পর মাকে আমি খুব কম পেয়েছি। বিয়ের পর থেকে ওর মাকে আমি মা ডাকি। আমি কখনো ওনার সাথে কোনো বেয়াদবি করিনি, না কোনো দিন তার কোনো আদেশ অমান্য করেছি। কিন্তু মা বলেছে আমার মতো পাগলের সাথে নাকি তার ছেলেকে রাখবেন না। আমার খুব কষ্ট হয় এই কথা ভাবলে। মন খারাপ করতে নেই রিধিমা। তোমার বয়সই বা কত? এমন ছোটখাটো জিনিস সংসারে চলতেই থাকে। এসব এত গভীরে গিয়ে ভাবতে নেই। গভীরে ভাবি না, তবু ভাবতে ভাবতেই কেমন যেন বুকে গিয়ে লাগে সবকিছু। মা আমাকে একবারও ফোন দেয়নি। তুমি দিয়েছিলে? জি, ধরেনি। মা খুব আগ্রহ নিয়ে বাবার অপেক্ষা করছিল। বাবা আসবে এমন কোনো প্রতিজ্ঞা সে করেনি, কিন্তু তবুও মায়ের দৃঢ় বিশ্বাস ছিল ইশতিয়াক আসবে, এসে মায়ের হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে যাবে। ওই ঘরটা তো মায়েরও, তাই না? কিন্তু মায়ের ধারণা মতো বাবা এলো না। মা তার নাম্বারে ফোন করেও তাকে পায়নি। নাম্বারটা বন্ধ দেখাচ্ছিল। নানু ভাই এসে রোজ গল্প করতো তার সাথে। মা কথায় কথায় কেমন যেন হারিয়ে যেত। নানু ভাই তার মাথায় হাত রেখে ডাকতো, রিধি, রিধি। তখন হুঁশ হতো মায়ের। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবা, ইশরা তুই ইশতিয়াকের জান, মেয়ের জন্য হলেও সে আসবে দেখো। শেষ কথাটা বলতে গিয়ে মায়ের গলা ধরে আসে। বাবা তার জন্য আসবে না, আসলে হয়তো আমার জন্য আসতে পারে, কারণ আমি বাবার জান। মা তো আর তার জান না। এই কথাটা কেন যেন মাকে আঘাত করে খুব। মা আলতো করে নানু ভাইয়ের কাঁধে মাথা রেখে উদাস গলায় বলে, জানো বাবা, তোমাকে একটা দুঃখের কথা বলি, আমাকে কেউ ভালোবাসে না জানো। এরপর 9 দিন অতিবাহিত হবার পর বাবা আর মা আবার মুখোমুখি হলো। এই সিদ্ধান্তটা নিল আমার দাদু ভাই।
এভাবে তো আর একটা সম্পর্ক ভেস্তে দেওয়া যায় না। এভাবে তো আর সবটা চলতে পারে না। এটা বিয়ে, শব্দের ভার আছে একটা, তার উপর 1.5 বছর বয়সে একটা বাচ্চাও আছে। অবশ্য ব্যাপারটা কোনো ছেলেখেলার বিষয় না। সেদিন দাদু বাড়ির সবাই নানু বাসায় এলো চট্টগ্রামে। মা তাদের আসার খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। মা ভাবলো তারা হয়তো আমাদের ফিরিয়ে নিতে আসছে, কিন্তু এমন কিছুই হলো না। মায়ের আনন্দ উৎসাহ সব তাদের আগমনে কিছু সময়ের ভেতরে ফিকা হতে শুরু করলো। সবাই বসার ঘরে বসলো। বাবা বসলো ডান দিকের একটা সোফায়। মা গুটি গুটি পায়ে নানুর হাত ধরে সেখানে এলো। আমি তখন চাচ্চুর কোলে বসে বসে নিজের মতো শব্দ করছি, খেলছি। চারপাশে থমথমে আমেজ বোঝার মতো বুদ্ধি আমার নেই। মা চুপচাপ নানু ভাইয়ের পাশ ঘেঁষে বসলো। বাবা তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। দীর্ঘদিন তেষ্টায় থাকা পথিক একটুখানি পানির দেখা পেলে যেভাবে তাকায় ঠিক ওইভাবেই। তারপর আবার সাবধানে চোখ সরিয়ে নিল। বাবার কপালে একটা ব্যান্ডেজ। মা অপরাধীর মতো মুখ করে সেদিকে তাকালো। বাবা কোনো বিকার দেখালো না। চোখের ইশারায় দাম্পত্য কিভাবে চলে আমি জানি না, সেটা আমার ডিকশনারির বাহিরে। যাই হোক, সেই মহা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হলো। নানু ভাই আলোচনায় খুব বেশি মনোযোগ দিল না। মায়ের প্রতি তার তীব্র ভালোবাসা ছিল। মা বাদে নানু ভাইয়ের আর কিচ্ছু ছিল না। মায়ের মতো ভদ্রসদ্র একটি মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন এমন দুর্ব্যবহার করবে নানু ভাই সেটা কল্পনা করতে পারেনি। সে অপরাধ বোধে নানু ভাইয়ের সম্পর্ক ঠিক করার তাড়না দেখায়নি। কি করবে? পায়ে ধরবে তাদের? কোন অপরাধে পা ধরবে? এমন স্পর্শকাতর একটা বিষয়ে যারা এমন ছেলে মানুষই করেছে তাদের সাথে আর কিসের বোঝাপড়া করবে নানু ভাই? দাদু ভাই বলল, ইশতিয়াক আর রিধিমা 2.5 বছরের মতো সংসার করেছে, 1.5 বছরের মতো একটা বাচ্চা আছে তাদের। কেন বিষয়গুলো এতটা জট পাকাচ্ছে আমি জানি না, কিন্তু এর একটা সমাধান প্রয়োজন। আমার মনে হয় তাদের একসাথে বসা প্রয়োজন। নানু ভাই থামলো। দিদুন একটু ভয় পেয়ে বলল, একসাথে বসবে মানে? মানে নিজেদের মধ্যে কথা বলবে, নিজেরাই সিদ্ধান্ত নেবে। এদের সংসার, সিদ্ধান্ত এদেরই হবে, তাই না? দিদুন দুশ্চিন্তায় মাথা নাড়ল। দাদু ভাই বলল, রিধি, তুমি কি সবকিছু মিটমাট করে আবার সংসার করতে চাও মা? মা যেন এই কথাটা শুনবে বলেই বসেছিল। দাদু ভাই বলতেই সে দ্রুত মুখ তুলল। তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, জি, আমি সংসার করতে চাই বাবা। বাবা নড়ে চড়ে বসলো। শার্টের হাতা টানতে টানতে এক নজর তাকালো মায়ের দিকে। অতি শান্ত আর মনোযোগী দৃষ্টি। দাদু ভাই হয়তো বাবাকে কিছু বলতো, তার আগেই দিদুন কেমন যেন ভয়ে ভয়ে বলল, এত কিছুর পরেও আপনি ওই মেয়েকে জিজ্ঞেস করছেন ইস্তিয়াকের বাবা? আমি নিজের চোখে সবটা দেখেছি। বিশ্বাস না হলে তনুকে জিজ্ঞেস করুন। বড় বৌমা নিজের মধ্যে থাকে না, ওর কোনো হুঁশ ছিল না যখন সে ওইভাবে আমার ছেলেকে মারছিল। আমি পারবো না ওই রকম করে আমার ছেলেকে তার কাছে ছেড়ে দিতে। আগে বড় বৌমা সুস্থ হবে, তারপর সব কথা। আমি আমার ছেলের সাথে তাকে আর এক ঘরে রাখতে চাই না। মা নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত মাথা নাড়িয়ে নিল। হয়তো চাইনি কাঁদতে, তবুও কেঁদে ফেলল আচমকা। সেই শব্দে বাবা সহ পুরো ঘরের মানুষজন চমকে উঠল। 2 হাতে সোফাটা খামচে ধরে মা একেবারে ভেঙে পড়ল। আবেগপ্রবণ মানুষ কান্নায় ভেঙে পড়লে মানুষজন বোধহয় এত আশ্চর্য হয় না, কিন্তু অত্যন্ত চাপা স্বভাবের একটি মেয়ে যখন ঘর ভর্তি মানুষের সামনে মাথা নামিয়ে ডুকরে কেঁদে ওঠে, তখন আপনা আপনি মস্তিষ্ক সচল হয়ে ওঠে। মনে হয় খুব অস্বাভাবিক কিছু ঘটে যাচ্ছে। সেদিন সেই সন্ধ্যায় মায়ের কান্নাও অষ্টম আশ্চর্যের মতো অবিশ্বাস্য মনে হলো সবার। কারণ আমার মা কাঁদে না সহজে। আমার মা ভাঙে, তবে প্রকাশ করে না। আমার মা আবেগ ধরে রাখলেও আবেগ শূন্য না। মা বহু কষ্টে কান্না থামিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সরি। বলে সে চোখ মুছে অপরাধীর মতো মুখে বাবার দিকে তাকালো। বাবার হতভম্ব চোখজোড়া মায়ের অনুশোচনায় জর্জরিত চোখের সাথে মিলতেই মা ফুপিয়ে উঠে বলল, ইশতিয়াক, আই এম সরি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি এখন থেকে আমার হাত পা বেঁধে রেখো। আর পাগলামি করব না আমি। বলে মা আবার মাথা নামিয়ে নিল। হঠাৎ করে বসার ঘরটা কেমন যেন ঝড়ের আগের পরিবেশের মতো থমথমে হয়ে উঠল। আমি নীরবতা কাটিয়ে ভুম ভুম তাপ তাপ করে চেঁচিয়ে উঠলাম মাঝে মাঝে। মা নানু ভাইয়ের পাশটায় বসে একটু পরপর শ্বাস টানছিল। আর কোনো কথা বলেনি সে। ক্ষমা চাওয়া অপরিহার্য ছিল। সে চেয়েছে, সে সংসার করতে চায়, এই কথা জানানো প্রয়োজন ছিল, সে জানিয়েছে। অন্য পাশের মানুষকে সংসার করতে জোর করার অধিকার তার নেই। তাই সে কাছ থেকে মা নিজেকে দূরে রাখলো। বাবাই উঠে দাঁড়ালো প্রথমে। প্রত্যেকবার প্রথম কদম বাবাই বাড়িয়েছে, এইবার কেন ব্যতিক্রম হবে?
বাবা ধীর পায়ে হেঁটে মায়ের সামনে গিয়ে বসলো হাঁটু গেড়ে। মা একটু চমকে উঠে সরে যেতে চাইলো। বাবা খপ করে ধরে ফেললো তার হাতটা। মা কান্না থামিয়ে শীতল চোখে তাকালো তার দিকে। বাবা স্বর নামিয়ে মারাত্মক আদর দিয়ে বললেন, রিধি, আমার ইস্যুর মা, তুমি কেমন আছো? তুমি কেন মাপ চাইছো আমার কাছে? আই এম সরি ফর নট আন্ডারস্ট্যান্ডিং ইউর পয়েন্ট অফ ভিউ। আমি একবারও তোমায় বুঝিনি রিধি। আই শুড বি সরি ফর দ্যাট, নট ইউ। মা অন্য হাতে বাবার হাতটা আঁকড়ে ধরে বলল, ইশতিয়াক, তুমি বলো, তুমি আমাকে ছেড়ে দিচ্ছ না তো? ইম্পসিবল, প্রশ্নই আসে না। তুমি আমার স্ত্রী, তুমি আমার জান রিধি। আই লাভ ইউ। বাবা উঠে গিয়ে মায়ের পাশে বসলো। মা একেবারে চেপে বসলো বাবার গায়ের সাথে। মাকে ওইভাবে আগলে ধরেই বাবা সবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল, আমি রিধির সাথেই থাকতে চাই। রিধি যদি মেরেও ফেলে আমাকে, আমি তবুও তার সাথেই থাকতে চাই। আমি এই পুরো জীবনে স্ত্রী হিসেবে শুধু রিধিমাকেই চাই। এরপর থেকে রিধিকে যে পাগল বলবে, সে যেন আমাকে আর ছেলে বলে না ডাকে। দিদুন একেবারে ভ্যাবাচেকা খেয়ে গেল। মা ফ্যাল ফ্যাল করে তাকালো বাবার দিকে। বাবা মায়ের গালের পাশে হাত রেখে বলল, রিধি, কি লাগবে তোমার? বলো, কি চাই বলো আমাকে। ইশতিয়াক, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে? বাবা নিঃসংকোচে জড়িয়ে ধরলো। মায়ের শরীরটা যেন আছড়ে পড়লো তার উপর। নিজের সমস্ত প্রভাব খাটিয়ে মা তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িয়ে ধরলো। বাবা তাকে প্রশ্রয় দিল। তার পিঠে স্বভাব মতো হাত বুলাতে বুলাতে বলল, আর কাঁদে না রিধি, তোমার চোখ দুটো খুব বাজে হয়েছে কাঁদতে কাঁদতে। ইশতিয়াক, তুমি আমার একটা কথা শোনো। আমি তোমাকে খুব পছন্দ করি। তোমার মতো পছন্দ আমি আর কাউকে করিনি। আমি জানি। ইশতিয়াক রিধিকে জড়িয়ে ধরেই তার গালের সাথে নিজের গালটা চেপে ধরলো। বসার ঘরের লোকজন তাদের দৃষ্টি লোকলজ্জা কিংবা আনুষ্ঠানিকতা সেদিন আর ইশতিয়াক রিধি দম্পতির কাছে ভাবনার বিষয় হয়ে দাঁড়ালো না। সেদিন তারা ভাবলো নিজেদের নিয়ে। একেবারে খাটের কিনারে চলে যাওয়া সম্পর্কটা হঠাৎ করে দুজনের প্রচেষ্টায় এমন করে বেঁচে গেল যেন রিধি আর ইশতিয়াক নতুন করে ঘর বাঁধলো আরেকবার। সে সময় হেমন্ত ঋতু চলছিল। প্রকৃতিতে নাতিশীতোষ্ণ ঠান্ডা বাতাস। রাতের দিকে শীত শীত ভাব একটু বাড়ে। সন্ধ্যার পর বাড়ির সামনের ডালে বসে একটা পাখি খুব চমৎকার সুরে ডাকে। রিদির এই ডাকটা ভালো লাগে। সন্ধ্যার পর ইশতিয়াকই জানালা খুলে পর্দা টেনে দেয়। রিদিমা গোল গোল চোখে নিরহ মুখে তাকায় তার দিকে। ইশারা সাধারণত এই সময় তনুদের ঘরে থাকে। তনু আর ইয়াস তাকে রাখে নিজেদের কাছে। ইশতিয়াক তখন সবেমাত্র অফিস করে বাড়ি ফেরে। রিদিমা চুপচাপ বসে থাকে তার অপেক্ষায়। ইশতিয়াক আসে, হাত থেকে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখে। ব্যাগটা রাখে টেবিলের এক পাশে। তারপর টাই খুলে শার্টের প্রথম দুইটা বোতাম উন্মুক্ত করে হাত মুখ ধুয়ে আসে। এসে রিদির পাশে বসে। এসে তার মাথায় হাত রেখে কোমল স্বরে বলে, রিধি, খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? হুম। ইশতিয়াক ওর পাশে বসে আলতো করে হাত বোলায় মাথায়। রিধিমা তখন কেমন যে বোকার মতো চোখে তার দিকে তাকায়। দীর্ঘদিন নির্ঘুম থাকায় চোখের নিচের পরতে কালো কালের মতন জমে গেছে। ইশতিয়াক ওর মাথায় হাত বুলিয়ে বলে, তুমি ঘুমাও না? ঘুমাই তো, একটা না ঘুম আসে না। আসো, আমার কাছে আসো। এক আহ্বানে রিধিমা থেমে যায়। ইশতিয়াকের বুকের এক পাশে ছোট্ট একটা বিড়ালের বাচ্চার মতন গুটি পাকিয়ে শোয়। নরম কোমল হাত দিয়ে তার শার্টের এক অংশ খামচে ধরে জানতে চায়, ইশতিয়াক, আমি কি পাগল? আমি পাগল হতে চাই না, জানো? দেখ, তুমি কেন পাগল হবে? তুমি কত ব্রাইট স্টুডেন্ট তুমি জানো? রিধিমা আর কথা বলে না। ইশতিয়াক ওকে দুই হাতে আগলে ধরে বলে, তোমাকে যখন প্রথমবার দেখেছি তখনই অদ্ভুত অদ্ভুত অনুভূতি হলো। তখনই জানতাম তোমার সাথে আমার বিয়ের আলাপ চলছে। তোমার দিকে তাকালামও সেই চোখে। কল্পনা করলাম এই মেয়েটি আমার ঘরণী হলে কল্পনা করে ঘুম আরাম পেতাম, জানো? আমি কেমন বউ ইশতিয়াক? তুমি খুব দারুণ বউ। তুমি দারুণ বলেই প্রত্যেকবার তোমাকে আঘাত করার পর আমার ভীষণ কষ্ট হতো। আমি তোমার একেবারে চুপ হয়ে যাওয়া নিতে পারি না রিধি। রিধিমা হাসলো। কোনো কথা না বলে আগের মতোই ইশতিয়াকের বুকের সাথে মিশে থাকলো। ইশতিয়াক এখন প্রায় রোজ একই কাজ করে। ইশারাকে তনুদের ঘাড়ে চাপিয়ে রিধিমার সাথে বসে গল্প করে। রিধিমা বহুদিন হলো গল্প করে না। ইশতিয়াককে পেলে সে মন খুলে কথা বলে। সেই ঘটনার পর প্রথমবার বাড়িতে এসে সে ইশতিয়াকের হাতে একটা ওড়না ধরিয়ে দিয়ে বলল,
আমি যখন পাগলামি শুরু করব তখন তুমি এটা দিয়ে আমাকে বেঁধে রাখবে, কেমন? ওড়নাটা এক ঝাড়ায় ফেলে দিয়ে নিজের কাছে এক টানে নিয়ে আসলো। ইনি ওর কপালে, গালে, ঠোঁটে চুমু খেয়ে বলল, এটার প্রয়োজন নেই। অমন করে পাগলামি থামে নাকি? আমি তোমাকে আদর দিয়ে সামলাবো, বুঝলে? সেই কথা শুনে রিধিমার নাকমুখ লাল হয়ে ওঠে। ইশতিয়াকের তখন অনুভব হয় এক সন্তানের মা বাবা হওয়ার পরও তাদের ভেতরের প্রেম শব্দের যথেষ্ট ঘাটতি আছে। তারা দম্পতি অথচ প্রেমিক প্রেমিকা না। ইহা ভারী অন্যায়, এটা হতে দেওয়া যায় না। সময়টা বের করলো ইশতিয়াকি। নিজেকে বোঝার সময়, নিজেদের বোঝার সময়। সে প্রথমে যার কাছে রিদিকে নিয়ে গিয়েছিল কাউন্সিলিং এর জন্য, তার নাম তরিকুল। তরিকুল তার স্কুল জীবনের বন্ধু। সে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। এমন ধরনের কেস সে আগেও সামলিয়েছে। রিদিকে তার সামনে বসানো হলো। তরিকুল একাই তার সাথে কথা বলল, প্রায় ঘন্টা খানেকের মতো। এরপর তাকে অনরমে বসিয়ে সে ইশতিয়াককে ডেকে নিল। জানতে চাইল, তুই নাকি তোর প্রথম বিবাহ বার্ষিকী ভুলে গিয়েছিলি? ইশতিয়াক মাথা নামিয়ে বলল, হ্যাঁ। ভ্যারি ব্যাড। এই জিনিসটা মেয়েদের সেন্টিমেন্টকে খুব আঘাত করে। আরেকটা প্রশ্ন, তুই কি রেগে গেলে উচ্চস্বরে কথা বলিস? হুম। দিস ইজ অলসো ভেরি ব্যাড। ও তোমার স্ত্রী, তোমার বাড়িতে তোমার ফ্যামিলি মেম্বাররা থাকা অবস্থায় তুমি যদি ওর সাথে উঁচু স্বরে কথা বলো, তাহলে ভেতর থেকে সে খুব অপমানিত বোধ করবে। এটা অনুচিত। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু যখন আমি জিনিসগুলো আর সহ্য করতে পারতাম না তখন আমি চেঁচিয়ে ফেলতাম, তারপর সরিও বলতাম। দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। আমি আসলে নিজেই দিনকে দিন নিজের ভুল বুঝতে পারছি। তরিকুল। তারেকুল ঝুঁকল, গলা নামিয়ে চাপা স্বরে বলল, সম্বন্ধ করে বিয়ে হয়েছে তোমাদের, তোর উচিত ছিল মেয়েটাকে সময় দেওয়া, তার সাথে কথা বলা, তাকে নিয়ে ঘুরতে যাওয়া। তুই তাকে ভালোবাসিস, অথচ মেয়েটার ভেতরের দোলাচাল বুঝিস না। অথচ তার ভালো অনুভূতি, মন্দ অনুভূতি সব বোঝা উচিত তোর। তুই বলছিস তুই তাকে ভালোবাসিস, কিন্তু নিজেদের বিবাহ বার্ষিকী মনে রেখে স্বামীর জন্য ফুলের তোড়া আর চিঠি লিখে অপেক্ষা করা মানুষটি তোর স্ত্রী। তুই একটা মা ছাড়া বড় হওয়া মেয়ের কাছে পরিপূর্ণ নারীর সমস্ত গুণ আশা করিস, অথচ তুই এই কথা বুঝতে পারিস না যে প্রচন্ড একাকিত্বে বেড়ে উঠেছে ওই মেয়েটা। ইনসিকিউরিটিতে ভুগতে থাকা একটা মেয়েকে দিনকে দিন ইনসিকিউর করেছিস তুই। তোর কি একবারও নিজেকে অপরাধী মনে হয় না? ইউ আর নট ভিকটিম। কোনোদিন রিধিকে জিজ্ঞেস করেছিস কেন সে এমন দমে গেল, কেন সে নীরবতা বেছে নিল? রিদির আসল কাউন্সিলিং পার্ট তো একমাত্র তার স্বামী, যার সাথে সে কথা বলতে চায়, যার সাথে সে সবকিছু বলে ফেলতে পারে, যার কাছে রিদি আশা রাখে, যাকে রিদি ভালোবাসে। রিদিমা দেখা করতে যেত তার সাথে একটু কথা বলার জন্য, অন্য একটা সময় বসে থাকতো। ইশতিয়াক এসে ওর মাথায় হাত রাখলেই ওর মন ভালো হতো। ইশতিয়াক একদিন ওর হাতে কয়েকটা কাগজ তুলে দিয়ে বলল, মনে করো এটা একটা প্রিন্টার। তোমার ভেতরের যত কথা জমে আছে, যত কিছু তুমি আমাকে বলতে চাও, যত কিছু তুমি আমাকে জানাতে চাও, সব তুমি এখানে লিখবে। একদম সময় নিয়ে, পুরো রাত নিয়ে, কোনো পয়েন্ট বাদ দিবে না। তোমার মনের সবকিছু এখানে লিখবে, লিখে আমার অফিস ব্যাগে রাখবে, কেমন? এভাবে কি আর হয় নাকি? কত কিছুই ভুলে গেছি আমি। কিছুই ভুলোনি, লিখতে শুরু করো, সব আপনা আপনি মনে পড়বে। রিদিমা রাতে কাগজগুলো নিয়ে বসলো। ইশরার দায়িত্ব নিল ওর বাবা। সে খুব ভালো বাচ্চা সামলাতে পারে, বিশেষ করে ইশারাকে। সবাই যখন ঘুমি তখন রিদিমা লিখতে শুরু করলো। প্রথমে মনে হলো সে কিছুই লিখতে পারবে না, কিন্তু যখন লিখতে শুরু করলো তখন তার মনে হলো এই জীবনের সমস্ত মান অভিমান সে এক বসায় লিখে ফেলেছে। প্রিয় ইশতিয়াক, তুমি জেনে অবাক হবে, তুমি আমার জীবনের একমাত্র ব্যক্তি যাকে আমি চিঠি লিখেছি। তুমি জেনে আরো অবাক হবে, তুমি আমার জীবনের একমাত্র ব্যক্তি যার সাথে মন খারাপ হলে আমি তার শার্ট জড়িয়ে ধরি, কান্না করি। এই কাজ তুমি বাদে আর কারোর সাথে আমি করিনি। আমার মনে হয় তোমার শার্টে তোমার ঘ্রাণ মিশে আছে, আমি তোমার ওই ঘ্রাণেই তোমার অস্তিত্ব বুঝি নেই। কিন্তু আমার দুর্ভাগ্য, এতখানি তোমাকে যাওয়ার পরেও তোমার ধারণা আমি তোমাকে ভালোবাসি না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে পারিবারিকভাবে সম্বন্ধ করে। বাংলাদেশের অধিকাংশ মেয়েরই এই ধরনের বিয়ের পর স্বামীকে ভালোবাসতে সময় নেই কিছুটা। ভালোবাসা তো কোনো প্রতিযোগিতা না ইশতিয়াক, এটা একটা সাধনা, সময়ের ব্যাপার। বিয়ের পর আমি পুরোদস্ত সংসারী হয়ে উঠেছিলাম। স্বামী হিসেবে তোমার কোনো চাওয়া অপূর্ণ রেখেছি বলে মনে হয় না। যতবার হাত বাড়িয়ে ডেকেছো তুমি আমায়, ততবার আমি সাড়া দিয়েছি।
আমি বাধ্য মেয়ের মতো নিজেকে বারবার সমর্পণ করেছি তোমার সামনে। তুমি ডেকেছো আর আমি মুখ ঘুরিয়ে নিয়েছি, এমনটা কখনো হয়েছে? বিয়ের পর আমার অনেক অনেক পরিকল্পনা ছিল, পড়াশোনা নিয়েও ভাবছিলাম। এর মধ্যে ঈশা চলে এলো, আমি কনসিভ করলাম। তোমাকে জানাতেই খুশিতে তুমি উন্মাদ হয়ে গেলে, কিন্তু আমরা তো তখন বাচ্চা নেওয়ার প্ল্যান করিনি ইশতিয়াক। ওই সন্তানটা তো আনওয়ান্টেডই ছিল। আমি রিপোর্ট দেখে প্রচন্ড ভেঙে পড়লাম। তুমি আমার ভেঙে পড়া দেখে আমি ভুল বুঝলে, বললে এই সম্পর্কে আমার কোনো এক্সাইটমেন্ট নেই, আমি নাকি নিজের বাচ্চার প্রতি অন্যায় করছি, আমি স্বার্থপর হয়ে গেছি। একবার বুকে হাত রেখে বলো তো, ঈশা পৃথিবীতে আসায় তুমি ঠিক কি হারিয়েছো? কি এমন ত্যাগ করেছো তুমি, যার কারণে তুমি ভালো হলে আমি হলাম স্বার্থপর? চাকরি গেছে তোমার? যায়নি, উল্টো প্রমোশন হয়েছে। প্রচন্ড যন্ত্রণায় 9 মাস ছটফট করেছো তুমি? করনি। অন্য 8-10টা সাধারণ মাসের মতোই মাস কেটেছে তোমার। সিজারের পর নিজের জীবন শক্তির অর্ধেক খয়েছিলে তুমি? না। বাচ্চা হওয়ার পর মাস 3 বিছানায় পড়েছিলে তুমি? পড়নি, আমি পড়েছি। ওই সমস্ত কিছুর ভেতর দিয়ে আমি গিয়েছি। স্ত্রী ছিলাম আমি তোমার। প্রচন্ড বিশ্বাস করে একটা কথা বলেছিলাম তোমাকে। ঈশা পেটে আসার পর একদিন তোমাকে জড়িয়ে ধরে বলেছিলাম, বিশ্ববিদ্যালয় জীবনে একটি ছেলেকে পছন্দ করতাম আমি, একপাক্ষিক পছন্দ। তাকে আমি জানাইনি কোনোদিন, সেও আর জানে না কোনোভাবে। তুমি সবটা শুনলে, আমি ভেবেছিলাম তুমি স্বাভাবিকভাবেই নিবে সবটা, কারণ তুমি জানতে চেয়েছিলে এই ব্যাপারে। বলেছিলে অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমার, অথচ আমার সংসারে সবচেয়ে বড় অশান্তি শুরু হলো এরপরই। আগেও আমাদের ভিতরে টুকটাক ঝামেলা হতো, কিন্তু তুমি কখনো এর জন্য আমার অতীত টেনে আনতে না। অথচ যবে থেকে তুমি ওই কথাটা জানলে, তবে থেকে তোমার ধারণা বা সব মন খারাপের কারণ আমার অতীতের সেই একতরফা অনুভূতি। বিষয়টা আমার জন্য খুব লজ্জাজনক। তুমি সব কিছুকে টেনে ওই দিকে নিয়ে যাবে জানলে আমি কোনো দিন তোমাকে ওই কথা বলতাম না। আজ তোমাকে জানাতে চাই, তোমার ধারণা ভুল। আমি ওই ছেলেকে আর মনে রাখিনি। কবুল বলার আগেই আমি আমার ভেতরের ওই রিধিমাকে গলা টিপে মেরে তোমাকে আপন করে নিয়েছিলাম। অথচ তুমি আমার স্বামী হয়ে কথায় কথায় আমাকে খোঁচা দিতে। একবার মনে আছে, ঈদের দিন রাতে আমি বেশ ক্লান্ত ছিলাম, তুমি আমার কাছে এলে। বরাবরের মতো আমি নিজেকে তোমার হাতে সঁপে দিলাম, নির্ভর হয়ে নিশ্চিন্তে। তুমি বরাবরই আধিপত্য দেখিয়েছো, আমি সাদরে সেটা গ্রহণ করেছি। সেই রাতে তুমি যখন প্রচন্ড বেপরোয়া আর উন্মত্ত হয়ে উঠলে, আমি কেবল অনুরোধ করে বললাম, ইশতিয়াক আজ আমি ক্লান্ত, প্লিজ একটু আস্তে ধরো আমায়। তখন তুমি ছিটকে সরে গেলে আমার থেকে। অথচ কথাটা আমি আপন ভেবে বলেছিলাম তোমায়, কারণ তুমি তো আমার আপনই। তুমি শুধু সরেই গেলে না, সরে গিয়ে তুমি একটা নোংরা অপবাদ দিলে আমায়, বলে তুমি নাকি আমার প্রথম প্রেম না, তাই আমি দূরে ঠেলেছি তোমায়। সেদিন অপমানের লজ্জায় আত্মগ্লানিতে আমার শরীর পুড়ে গেল রীতিমতো। তুমি এই কথা বললে, দিনের পর দিন যার সাথে অন্তরঙ্গ হয়েছো তুমি, যার গর্ভে তোমার সন্তান বড় হয়েছে, যার শরীরের উপর তুমি যখন খুশি নিয়ন্ত্রণ চালিয়েছো, তার উপর তুমি এত বিশ্রী অপবাদ দিলে কেন? কোনো মেয়ে কি তার ভালোবাসার মানুষকে কোনোদিন না বলতে পারে না? বলতে পারে না থেমে যেতে? এটা কি তুমি আমার অতীত টেনে আনবে? এত ইনসিকিউর তুমি, এত ফর্মাল আমাদের সম্পর্ক, যে ক্লান্তিময় একটি দিনে আমি আমার স্বামীকে থামিয়ে দিতে পারবো না? আমাদের সম্পর্কটা কি কেবল শরীরে ইশতিয়াক? মানসিক কিছু নেই বুঝি এখানে? যাই হোক, সে কথা ছাড়ো। তোমার থেকে আদর নেওয়া আমার খুব পছন্দ। সেদিন সত্যি ক্লান্ত লাগছিল ভীষণ, কিন্তু আমাকে ভুল বোঝাই তো তোমার ধর্ম। ঈশ্বর জন্মের পর আমার হতাশাকেও তুমি গুরুত্ব দাওনি তেমন, অথচ আমার ভিতর কি চলেছে কেবল আমিই জানি। মাস্টার্সে আমাদের ব্যাচের মধ্যে র্যাঙ্ক করেছিলাম আমি আমাদের ব্যাচের সবচেয়ে বেশি গ্রেড পয়েন্ট পাওয়া স্টুডেন্ট, অথচ আমি মাস্টার্সের পর আর পড়তেই পারলাম না। ওদিকে আমার ফ্রেন্ডরা সব নানা রকমের ডিগ্রি নিতে ব্যস্ত। একটা সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ গ্রেড নিয়ে বের হওয়ার জন্য কতখানি পরিশ্রম করতে হয় তুমি নিশ্চয়ই জানো। অতখানি পরিশ্রমের পরেও আমার কোনো ক্যারিয়ার হলো না, আমার পেটে বাচ্চা এলো, আমি মা হলাম। অথচ এই ব্যাপারটা নিয়েও আমি দুঃখ করতে পারতাম না, হতাশা দেখাতে পারতাম না। দেখালেই তুমি নারাজ হতে, বলতে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমি। অথচ রিধিমা কোনোদিন আত্মকেন্দ্রিক হতে শেখেনি ইশতিয়াক।
জীবনের নানা দশায় আমি বেঁচে ছিলাম নানা রকম মানুষের জন্য। বিবাহিত জীবনের প্রথম বিবাহ বার্ষিকী ভুলে যাওয়া তোমার জন্য অতি সাধারণ একটি ব্যাপার হতে পারে, কিন্তু আমার মতো একটি মেয়ে যে কিনা সবসময় ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভোগে, সে বিশ্বাস করে তাকে কেউ ভালোবাসে না, তার জন্য এই ব্যাপারটা খুবই সাংঘাতিক। তুমি আমার ধারণাকে সঠিক প্রমাণ করেছ, কিন্তু একসময় আমি বুঝলাম তুমি আমাকে ভালোবাসো, খুব বেশি ভালোবাসো। তখন আমি একসেপ্ট করতে শুরু করলাম। তুমি প্রতিবার সংকোচ ভুলে এগিয়ে আসবে, এটা হয়তো তোমার কাছে টেকেন ফর গ্রান্টেড ছিল মনে হতে পারে, কিন্তু আমার জন্য সেটা ছিল আমার সমস্ত অন্যায় আবদারের জায়গা। কারণ আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম একমাত্র ইশতিয়াকই আছে যে কিনা আমার নীরবতার বিপরীতে আমাকে ভালোবাসা দেয়। তোমার কাছে অন্যায় আবদার করেছি কারণ আমি জানতাম তুমি কখনোই এসবের কারণে আমাকে ছেড়ে যাবে না, কিন্তু লং টার্মে বোধহয় বিষয়গুলো খারাপ। তুমি হয়তো এত অবহেলা নিতে পারোনি, কিন্তু আমি তোমাকে জানাতে চাই আমি তোমায় ভালোবাসি। দিনের পর দিন একজন লোকের সাথে সংসার করার পরও তাকে ভালো না বাসার কোনো কারণ থাকতে পারে না। আমি আবারও বলছি, একটি ছেলেকে আমি খুব পছন্দ করতাম, কিন্তু এই পছন্দের কথা সে জানতো না, আমি জানাইনি। বিয়ের পর আমি আর তাকে মনে রাখিনি। আমার জীবন জুড়ে এই তোমারই ছিল। দুঃখিত, তোমাকে আমি বুঝতে পারিনি। প্রথম কদম বাড়াতে বাড়াতে যে একসময় কেউ ত্যক্ত হয়ে উঠতে পারে সেটা আমি ভাবিনি। আমি 100 রকম কারণে মন খারাপ করতাম, কিন্তু ওই 100 কারণ ছেড়ে তুমি বারবার একটা কারণই বড় করে দেখতে। তুমি আমার প্রথম প্রেম না, এ কথা সত্যি, কিন্তু তুমি প্রথম মানুষ যার জন্য আমি চিঠি লিখেছি। তুমি প্রথম মানুষ যার জন্য আমি রাত জেগে অপেক্ষা করেছি। তুমি প্রথম মানুষ যার জন্য আমি শাড়ি পরতে শিখেছি। তুমি প্রথম মানুষ যে আমাকে ভালোবাসা শিখিয়েছে। এই পত্রখানা স্ত্রী হিসেবে আমার ব্যর্থতার প্রতীক, কারণ আমি তোমায় আমার দিকটা বোঝাতে ব্যর্থ হয়েছি। তবু সব শেষে তোমাকে জানাতে চাই আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বর বাবাকে আমি ভীষণ ভালোবাসি। তোমার সাথে আমার ডিভোর্স হলে আমি বোধহয় সত্যি সত্যি পাগল হয়ে যেতাম। ইশতিয়াক, তোমাকে ধন্যবাদ আমায় পাগল না বানানোর জন্য। ইশতিয়াক আজ বাড়ি ফিরল এক গুচ্ছ টিউলিপ হাতে নিয়ে। ঢাকা শহরে টিউলিপ খুঁজে পাওয়া কষ্টকর, তবুও সে আনলো। তনুশ্রী তখন ইশারাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। ইশতিয়াক জানতে চাইল, রিধি কোথায় তনু? ভাবি রান্নাঘরে। কেন? ইশারার জন্য খিচুড়ি রান্না করছে। ও। ইশতিয়াক ঘরে গেল, গিয়ে কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে এলো। এসে কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করলো। তারপর ফুলটা হাতে নিয়ে আয়নায় একবার নিজের প্রতিবিম্ব দেখল। সে আগেও 2-3 বার এনেছিল টিউলিপ, তবে উপলক্ষ ছিল তখন। আজ কোনো বিশেষ উপলক্ষ নেই, আনতে ইচ্ছে হলো তাই আনা। রিধিমা আজকাল চুপচাপ বসে তার দিকে তাকায়, কোনো কথা বলে, কিছু জানতেও চায় না। কোনো কথা বলে না, কিছু জানতেও চায় না, শুধু তাকায়। ইশতিয়াক ওর গালে হাত রেখে তখন জিজ্ঞেস করে, তোমার কিছু হয়েছে রিধি? তখন শুধু মাথা নাড়ে। ইশতিয়াকের ধারণা সে এখনো অপরাধ বোধে ভুগছে। মনে মনে সে লজ্জিত, আবার অনুতপ্ত। এর মধ্যে সে এটাও বিশ্বাস করে তার মাথা ঠিক নেই। সবকিছু মিলে মেয়েটা কেমন ম্লান হয়ে গেছে। এই ম্লান হওয়াতেও তার ভয়। মানুষ যদি ভাবে সংসারে মন নেই তার, এই কথা সত্যি না। সংসারে তার মন আছে। ইশতিয়াক খাটে গিয়ে বসলো। রিধিমা তড়িঘড়ি পায়ে ঘরে এসে বলল, ইশতিয়াক, তুমি এসেছো, কফি দিব তোমাকে? ইশতিয়াক চোখ তুলে তাকালো, শান্ত মুখে বলল, না। ইস্যু কোথায়? মার কাছে খেলছে। খাইয়েছো? জি। এদিকে আসো। রিধিমা হকচকিয়ে গেল। দরজা বন্ধ করে ইশতিয়াকের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি? ইশতিয়াক উঠে গিয়ে ফুলগুলো বাড়িয়ে দিল রিধিমার সামনে। রিধি তাকালো সেদিকে, বলল, এসব কি? এই ফুলের নাম টিউলিপ। সেটা জানি, হঠাৎ ফুল? দিতে পারি না। রিধি ফুলগুলো হাতে নিল, হেসে বলল, অবশ্যই পারো, ধন্যবাদ তোমাকে। রিধিমা সবগুলো ফুল হাতে নিল। ফুলের সাথে একটা চিরকুটো ছিল, তাতে লেখা আছে, আমি পৃথিবীর সবচেয়ে দারুণ মেয়েটিকে ভালোবাসি, যেই মেয়ে বাদে ইশতিয়াক আর ইশরা 2 মিনিটও থাকতে পারে না। আমি সেই মেয়েটিকেই ভালোবাসি, অথচ মেয়েটি ভালোবাসে টিউলিপকে, তাই তার জন্য একগুচ্ছ টিউলিপ। রিধিমা খুঁটিয়ে খুঁটিয়ে লেখাটা পড়ল, পড়ে মুখ গম্ভীর করে বলল, চ্যাট জিপিটি। ইশতিয়াকের মুখটা চুপসে গেল। মন খারাপ করে চূড়ান্ত রকমের হতাশ মুখে বলল,
এত ভেবে লিখলাম, আমার আবেগটা তুমি চ্যাট জিপিটি বলে উড়িয়ে দিলে। রিধিমা হাসলো, এগিয়ে এসে ইশতিয়াকের গালে একটা হাত রেখে বলল, আমি জানি তুমি লিখেছো, রোবটের লেখা এত মায়া দয়া থাকে না। হ্যাঁ, এই লেখাতে আছে। রিধিমা বলল। এবার বলো তুমি কি খাবে? ইশতিয়াক ওর হাতটা টেনে বলল, কিছু খাবো না, তুমি এখানে আসো। রিধিমা কপাল কুঁচকে তার কাছে এলো। ইশতিয়াক তাকে তার এক পায়ের উপর বসিয়ে দিয়ে তার কপালের চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। ইশতিয়াক ওর 2 হাত ধরে বলল, এত ঘেমেছো কিভাবে? রান্নাঘরে ছিলাম, ইশরাও আজকাল অনেক জ্বালাতন করে, এক জায়গায় বসে খায় না, ওর পেছনে ছুটতে ছুটতেই অবস্থা আমার। রাতে আমি খাওয়াবো ওকে, তোমাকে খুব ক্লান্ত লাগছে। ইশতিয়াক আলতো করে ঠোঁটটা চেপে ধরে রিধিমার নোয়ানো চিবুকের সাথে। এরপর একটু সময় নিয়ে চুমু খেলো। ঘোর লাগা কণ্ঠে বলল, রিধি, মন খারাপ তোমার? রিধিমা আরক্ত মুখে মাথা নাড়ালো, নামানো স্বরে বলল, মন তো ভালো ইশতিয়াক, তোমার মনে হচ্ছে আমার মন খারাপ? হুম, এমনি। মা কিছু বলেছে তোমায়? না তো, কি বলবে? রিধিমা ফিক করে হেসে দিল, বলল, একটু ভয় পাই মনে হয়। তোমার এতে মন খারাপ হয়? কখনো না, আমার বরের যখন সমস্যা নেই, মানুষের সমস্যা দিয়ে কি যায় আসে ইশতিয়াক? ইশতিয়াক ওর হাত 2টা ছেড়ে দিয়ে ওকে 2 হাতে জড়িয়ে ধরল। খুব আগ্রহ ভরে জানতে চাইল, তুমি যে সেদিন বললে তুমি আমায় ভালোবাসো, তুমি সত্যিই আমায় ভালোবাসো? তোমার লেখা পড়ে মনে হলো তুমি আমার সাথে অ্যাডজাস্টমেন্টে থাকো। অ্যাডজাস্টমেন্টের সংসারে কেউ কারোর জন্য রাতের পর রাত অপেক্ষা করে ইশতিয়াক? তা জানি না। রিধিমার হাত 2টা ওর কাঁধে রেখে বলল, ইশতিয়াক, আমি এখন থেকে ভেবেছি মনে মনে কোনো কথা রাখবো না, তোমারও রাখা উচিত না। মনে মনে কথা রাখবো না বলে একটা কথা বলি তোমাকে। তুমি সেদিন বলে আমার মনে যে দুঃখ আছে তা যেন আমি লিখি। আমি তাই খুঁজে খুঁজে শুধু দুঃখটুকুই লিখেছি। এর মানে এই না যে আমার সংসার কেবলই অনেকগুলো দুঃখের সমষ্টি। এভাবে সংসার টেকে না। আমি তোমাকে এখন একটা কথা বলবো, কথাটা বললে তুমি ভীষণ খুশি হবে। খুশিতে তুমি আজ সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরবে ইষ্টার মতো। কি কথা? আমি তোমাকে 1-2 বার ভালোবাসিনি, আমি তোমাকে অসংখ্যবার ভালোবেসেছি। তুমি ইশরা পেটে থাকা অবস্থায় খুব রাতে গিয়ে আমার জন্য আইস টি আর বেক পাস্তা এনেছিলে। আমি সেদিন তোমায় ভালোবেসেছি। তুমি ইশরা পেটে থাকা অবস্থায় প্রতিদিন আমার পায়ে অলিভ অয়েল মেখে মালিশ করে দিতে। আমি সেদিন তোমায় ভালোবেসেছি। তুমি একবার অকারণে গত বছর অক্টোবর মাসের 5 তারিখে অফিস থেকে বাড়ি ফিরে একটা শিউলি ফুলে আমার কানে গুজে দিলে, দিয়ে বলি শিউলি নাকি অক্টোবরের ফুল, অক্টোবর প্রেমের মাস, তাই প্রেমের মাসের ফুলটুকু তুমি দিলে তোমার প্রেমিকাকে। আমি সেদিন তোমায় ভালোবাসলাম। ইশরা হওয়ার পর তুমি সব ছেড়ে ছুড়ে আমার কাছে এলে, মেয়েকে একবার কোলেও নিলে না আমার জ্ঞান ফেরার আগে। সেদিন তোমায় এত বেশি ভালোবাসলাম যে খুশিতে আমি কান্নাই করে দিলাম। আমার ঘুমানোর পরে একদিন তুমি এসে আমার গায়ে কাঁথা তুলে দিলে, এরপর অকারণেই মাথায় হাত বুলিয়ে দিলে। আমি সেদিন তোমায় ভালোবাসলাম। একবার ঝগড়ার মধ্যে মাথা গরম করে ফেলার ভয়ে তুমি থেমে গিয়ে আমার 2 ঠোঁটে ইচ্ছে মতো চুমু খেলে। সেদিন আমি লজ্জায় পড়ে তোমাকে ভালোবেসে ফেললাম। সেদিন ড্রয়িং রুম ভর্তি মানুষের সামনে তুমি বললে রিধি যদি আমাকে মেরেও ফেলে তবু আমি তার সাথেই সংসার করতে চাই। তখন আমি তোমাকে এত বেশি ভালোবাসলাম যে ভালোবাসা আমার এই জীবনে কাউকে আমি দিইনি, না ইশরা না আমার বাবা। তুমি অভিমান করো যখন তুমি ভাবো তুমি আমার প্রথম প্রেম না। আমিও অভিমান করি যখন আমি ভাবি ইশতিয়াক নামের অভিন্ন একজন মানুষকে আমি রোজ রোজ ভিন্ন ভিন্ন উপায় নতুন করে ভালোবাসছি। রাত নেমেছে। ইশারা ঘুমিয়ে আছে খাটের মাঝামাঝি। রিধিমা ওকে বুকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে গেছে। ইশতিয়াক কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, তারপর উঠে ইশারাকে কোলে তুলে খাটের একপাশে দেয়ালের দিকে চাপিয়ে দিল। রিধিমা হাত বাড়িয়ে জায়গাটুকু খালি পেতেই ধড়ফড় করে উঠল। ইস্যু ইস্যু। ইশতিয়াক ওর মুখ চেপে ধরে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ইস্যু আছে, আমি সরিয়েছি, চেঁচাবে না। রিধিমা পরপর 2 বার পলক ফেলল। ইশতিয়াক ওর মুখ থেকে হাত সরাতেই ফিসফিস করে বলল, কেন সরালে? সারাক্ষণ ম্যা ম্যা করে, এখন একটু দূরে থাকুক। তুমি এখন রীতি করে আমার মাথা খেতে এসেছো? হ্যাঁ। ইশতিয়াক ওকে টেনে নিজের কাছে আনলো। রিধিমা বলল, আমি পাগল হওয়াতেই ভালোই হয়েছে, আদর আল্লাহ বেশি পাই। ইশতিয়াক মুখ শক্ত করে বলল, তুমি পাগল না। ওই আর কি। শুনি ইশতিয়াক, বলো।
মানুষ আমাকে কি ভাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি সবসময় এমন থাকবে। এমন মানে? মানে তুমি সবসময় গলা উঁচু করে বলবে রিধি যেমনই হোক আমি তার সাথেই সংসার করব। আচ্ছা, এরপর? বলবি রিধি পাগল হলেও আমার সমস্যা নেই, আমি ওর বরের জন্য পাগল হবে না তো কার জন্য হবে? ইশতিয়াক মৃদুস্বরে বলল। এরপর? তুমি সব সময় সবার আগে সরি বলবে। হ্যাঁ। আমি যখন বলবো দূরে যাও চোখের সামনে থেকে, তখন তুমি এত শক্ত করে আমি জড়িয়ে ধরবে যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার। আর আর যখন আমি তোমার সব কথায় কেবল মাথা নাড়বো তখন বুঝবে আমি ভয়ঙ্কর রেগে আছি তোমার সাথে, তখন তুমি চটপট আমাকে চেপে ধরে অনেকগুলো চুমু খাবে। ইশতিয়াক ওর কথা শুনল। সে থামতেই মুখ তুলে রিধিমার কোমল গালে 3-4টা চুমু খেলো। রিধিমা হেসে বলল, আরে বোকা, এখন বলিনি তো, রাগ হলে বলেছি। ইশতিয়াক ওকে আরেকটু কাছে টেনে ওর গালের সাথে গাল ঘষে বলল, আর যখন আমি রাতে এমন টুপুস টাপুস চুমু খাবো তখন তুমিও বুঝবে আমার তোমাকে চাই। রিধিমা হেসে ফেলল শব্দ করে। হাতের বালাজোড়া খুলে সাইড বক্সের উপর রেখে মুক্ত হাতে ইশতিয়াককে জড়িয়ে ধরে বলল, আমারও তোমাকে চাই, আদর করো তো একটু আমায়। পরের দিন ইশতিয়াক অফিসে যাওয়ার আগে রিধিমার জন্য একটা চিঠি লিখলো, সাথে দিল কয়েকটা তাজা নয়নতারা ফুল। চিঠিতে সে লিখল, তুমি ভুল জানো রিধি, তুমি একাই বারবার প্রেমে পড়ো না আমার, আমিও পড়ি। যতবার আমি তোমার কাছে যাই ততবার আমি তোমার প্রেমে পড়ি। গতকাল রাতেও পড়েছি, সামনে আবার পড়ব। তোমাকে নিয়ে প্রচণ্ড জেলাসিতে ভুগি, এতটাই বাজেভাবে পজিটিভ হয়েছি তোমার প্রতি যে ইশরা সারাদিন তোমার গায়ের সাথে মিশে থাকলেও বিরক্তি ধরে আমার। রিধিমা শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে সামনে থেকে যতবার আমি রাগ করে বলবো আমি তোমার প্রথম প্রেম না, ততবার তুমি আমায় কাছে টেনে বলবে আমি তোমার একমাত্র প্রেম। আমি আসলে তোমায় রাগানোর জন্যই ওই কথা বলি, তুমি রাখবে না, তুমি উল্টো বলবে তুমি প্রমাণ চাও, তুমি যে আমার একমাত্র প্রেম, বলেই আমার গালে কপালে ঠোঁটে সুন্দর করে আদর দিবে, যেভাবে আমি তোমাকে আদর করি সেভাবে। এরপর তোমার নরম নরম হাতে আমার চুল টেনে দিবে, ইশরাকে ঘর থেকে আউট করে আমার স্ট্রেস দূর করে দিবে। এই ছোট ঘরটাই প্রতিদিন বাসর হবে আমার, প্রতিদিন সংসার হবে। কি তুমি করবে তো সংসার রিধি? এই আমার সাথে, এই তোমাকে ঠিকঠাক বুঝতে না পারা অপদার্থ লোকটার সাথে আমি কিন্তু রোজ রোজ ফুল দিব তোমায়, যেন তুমি বুঝতে পারো আমি মানুষটা অবুঝ হলেও তোমাকে চাই ভীষণ করে। এই শহরের নাম ব্রিটল। ইমারতের মতন উঁচু উঁচু দালান, প্রশস্ত রাস্তা, সারি সারি প্রাইভেট কার, রাস্তার পাশে ড্যাফোডিলের ঝাড়, কখনো কখনো হুটহাট এক পশলা বৃষ্টি। ইংল্যান্ডের আবহাওয়া বরাবরই চমৎকার। এখানে বৃষ্টি আসে বিনা নোটিসে, হুট করে এসে ব্যস্ত জীবন সিক্ত করে যায়। সেই বৃষ্টিতে বিস্টলের রাস্তাঘাট ধুয়ে যায় ম্যাপল গাছের সব কয়টা পাতা। ড্যাফোডিলের ঝাড় ভিজে ভিজে সতেজ হয়ে ওঠে। কি দারুণ ব্রিস্টলের সেই নিলিবিলি অভিজাত এলাকায় তাকে দেখা গেল গাড়ি চালানো অবস্থায়। এক হাতে 1.5-2 বছরের একটা বাচ্চা, অন্য পাশের সিটে একটা স্কুল পড়ুয়া মেয়ে। সিট বেল্ট শক্ত করে বেঁধে সে মনোযোগী চোখে রাস্তার দিকে চেয়েছিল। তার নাম ইশতিয়াক, সাথে 2টা বাচ্চাও তারই। বুকের বাচ্চাটা ছোট, নাম ঈশান। পাশে বসে থাকা মেয়েটার নাম ইশারা। সে এই বছরই সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছে। তাকে স্কুল থেকে আনা নেওয়া করে তার বাবা। তারা থাকে ক্লিন্টন নামের একটা এলাকায়। এলাকাটা বেশ সাজানো গোছানো, কোলাহল নেই তেমন, জীবনযাত্রার মান বেশ উন্নত। ইশতিয়াক গাড়ি থামালো লোহার তৈরি একটা গেটের সামনে। ভেতরে ঢুকতেই প্রথমে একটা ছোট্ট বাগান, তারপর একটা ভিক্টোরিয়ান স্টাইলের ইটের তৈরি নির্মিত 2তলা একটা দালান। এই ছোটখাটো বাড়িটা বেশ পছন্দ করেছে রিধিমা নামের এক মেয়ে। সে আবার বাড়ির সামনে নতুন কিছু চারা গাছও লাগিয়েছে গত মাসে। মেয়েটা ইশতিয়াকের হৃদয়ের খুব কাছে। ইশতিয়াক দীর্ঘশ্বাস ফেলল, এলোমেলো চোখে একবার ম্যাপল গাছটার খড়খড়ে শুকনো পাতার দিকে তাকিয়ে চপ্পল পায়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। ইশারার ব্যাগটা তার হাতে। ইশারা গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেছে। স্কুল করার পর তার আর হুঁশ থাকে না, গিয়েই হাত পা ছুড়িয়ে ঘুম দেয়। ইশতিয়াক গাড়ি লক করে তার পিছু পিছু গেল। তার কোলে ঈশান, বাবার শার্টের কলার ধরে নীরবে এদিক সেদিক তাকাচ্ছে। ইশতিয়াক বাসায় ঢুকেই সবার আগে ঈশানকে কোল থেকে নামিয়ে দিল। ইশারা ততক্ষণে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ইশতিয়াক ঘরে গিয়ে কিছুটা শাসনের সুরে বলল,
ইস্যু এখনই ঘুমাবে না, আগে গোসল করবে তারপর খাবে, এরপর গিয়ে ঘুমাবে। ইশারা ক্লান্ত মুখে হাত পা ছুড়ে বলল, না পাপা, এখন ঘুমাবো, পরে গোসল। ইস্যু উঠো, মা নয়তো খুব রাগ হবে। ইশতিয়াক গিয়ে ওকে টেনে তুলল। ইশারা দুহাতে চোখ কসলাতে কসলাতে বাবার দিকে তাকালো। ইশতিয়াক ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমি না আমার লক্ষ্মী মা, যাও গোসল করে আসো, পাপা খাবার দিচ্ছি টেবিলে। তোয়ালেটা হাতে নিয়ে ইশারা গেল ওয়াশরুমে। বিদেশের লোকজন কৃপণ ভারী, ওয়াশরুমটা এত ছোট করে বানায়, কোনো মতে শরীরটাই আটে। ইশারা গিয়ে ঝর্ণা ছেড়ে দাঁড়ালো। ইশতিয়াক ততক্ষণে ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করেছে। ঈশান খেলছিল কার্পেটে বসে দোলনা দিয়ে, তার খাবারও রান্না করতে হবে। ঈশানের খাবার তারা দুজন গরম গরমই রান্না করে। রিদিমা বলেছে ছেলেকে যেন ফ্রিজের খাবার না খাওয়ানো হয়। ইশতিয়াক বাধ্য স্বামী, ও বউর কথা খুব শুনে। সব কাজ সামলে ইশতিয়াক ঈশানকে কোলে নিয়ে চেয়ারে বসে। ইশারা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে তার সামনে আসে। এসে তোয়ালেটা তার হাতে ধরিয়ে দিয়ে বলে, চুল মুছে দাও পাপা। ইশতিয়াক আলতো হাতে যত্ন নিয়ে মেয়ের চুল মুছে দেয়। তারপর তাকে পাশের চেয়ারে বসিয়ে নিজের হাতে ভাত মেখে খাওয়ায়। এমন সময় কলিং বেল বাজে। ইশারা চেয়ার থেকে উঠে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই একটা মুখ চোখে পড়ে। শাড়ির কুচি সামলে ইশারাকে সাথে নিয়ে একটা বোকাশোকা মেয়ে মানুষ খাবার ঘরে উকি দেয়। তাকে দেখে চোখ দুইটা শান্তি পায় ইশতিয়াকের। মেয়েটার নাম রিদিমা। বরাবরের মতন সেদিনও সে উকি দিল। ইশতিয়াক স্থির চোখে এক দৃষ্টিতে তাকালো তার মুখের দিকে। ব্রিস্টল থেকে পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তা পাড়ি দিয়ে ক্লিফটন পর্যন্ত আসতে আসতে চোখ মুখ ভীষণ ক্লান্ত হয়ে উঠেছে তার। ইশতিয়াকের সাথে চোখাচোখি হতেই একগাল হাসল সে। শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে চোখ মুখ জুড়ে ইয়া বড় একটা হাসি টেনে ভেতরে এলো রিদিমা। ইশতিয়াক ওর শাড়ির রংটা দেখে আর পলক ফেরাতে পারল না। আজ সকালে দুজনের দেখা হয়নি একবারও। ইশতিয়াককে ঘুমে রেখে মেয়েটা বেরিয়ে গেল। এরপর দুই বাচ্চা সামলে এতক্ষণে আবার দেখা হলো দুজনের। রিদিমা খুব অনুগত ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ালো। ইশতিয়াক তার হাত ধরে বলল, এত টায়ার্ড দেখাচ্ছে কেন তোমাকে? অনেক বেশি প্রেশার? রিদিমা মাথা নাড়ল। আমি কোথায় টায়ার্ড? তোমাকেই উল্টো টায়ার্ড লাগছে। বাচ্চা দুটো খুব জ্বালায় তোমাকে, তাই না? ইশতিয়াক হাসল। ওই হাসিতে রিদিমা কোনো ত্যক্ততা কিংবা বিরক্তি খুঁজে পেল না। উল্টো মনে হলো দুই বাচ্চা সামলে বউকে ইউনিভার্সিটি পাঠিয়ে মহাসুখে দিন কাটাচ্ছে সে। বাচ্চা দুইটাকে ইশতিয়াকই খাওয়ালো। তারপর আবার নিজে গিয়ে তৈরি হলো অফিসে যাওয়ার জন্য। তার ডিউটি ইভিনিং আওয়ারে। রিদিমাই আলমারি থেকে তার সমস্ত জামা কাপড় বের করে দিল। বাচ্চারা এ সময় ঘুমায়। ইশতিয়াক শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, আজ সব ক্লাস হলো? হলো তো। তোমার পেপার সাবমিট করেছো? আরো একটু কাজ বাকি আছে, কাল করব। আচ্ছা। ইশতিয়াক সবগুলো বোতাম আটকে নিল। রিদিমা এসে টাইটা তার হাতের সামনে এসে দাঁড়াতেই সে দুই হাত রিদিমার কোমরে দুই পাশ দিয়ে তাকে একেবারে নিজের কাছাকাছি এনে দাঁড় করালো। রিদিমা টাই বাঁধতে বাঁধতে বলল, তুমি ক্লান্ত হও না ইশতিয়াক? কি নিয়ে ক্লান্ত হব? এই সব কিছু নিয়ে সারাদিন দৌড়াচ্ছ, আমার ফ্যামিলির জন্য সময় বের করছো। তোমাকে আমার বড্ড ক্লান্ত লাগে আজকাল। আমি ক্লান্ত নই। তোমাদের জন্য কিছু করলে আমি ক্লান্ত হই না, বরং আরাম পাই আমি। ইশরি, বাজে লোকের মিষ্টি কথা। ইশতিয়াক ওর শাড়ি গলিয়ে হাতটা ওর উদরের সাথে চেপে ধরে বলল, কি বাজে কাজ করেছি আমি? এখন করছো। ইশতিয়াক ওই কথাগুলো শুনল না। পাক্কা 2.5 মিনিট সময় নিয়ে সে রিদিমার ঠোঁটে চুমু খেল। তারপর তাকে ছেড়ে দিয়ে বলল, আসি, রাতে আবার দেখা হবে। রিদিমা যন্ত্রের মতন ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে। ওই রকম আদর ভালোবাসা দিয়ে লোকটা হুট করে গায়েব হয়ে যায়। এরপর সারা সন্ধ্যা রিদিমা কাটায় ভয়ানক রকম বিষাদ নিয়ে। উফ, ব্রিস্টলের গল্পই তো বলা হয়নি। আপনাদের রিদি আবার পড়াশোনা করে জানেন? ও করতে চায়নি একদমই। ওর বড়কে জোর করে আবার কলেজের কলমের দুনিয়া ছেড়ে দিয়েছে। রিদিমা মানা করার পরও সে শুনেনি। বলল এমফিলটা অন্তত রিদিকে শেষ করতেই হবে। ইশারার জন্মের প্রায় 10 বছর পরে তাদের ঘরে আরেকজন মানুষ এলো, তার নাম ঈশান। ওর জন্ম এইখানেই, ক্লিফটনের এই পুরাতন দিনের বাড়িতে। রিদিমা আর ইশতিয়াক প্রায় 2.5 বছর ধরে থাকে এখানে। মধু 2025-এর দিকে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গেস্ট টিচার হিসেবে শিক্ষকতা করছিল রিদিমা। পরে আর অন্য কোথাও অ্যাপ্লাই করেনি। তখন নাকি আর পড়াশোনা টানতো না তাকে। এমনকি টাকা পয়সা আয় রোজগারও কোনো মাথা ব্যথা ছিল না তার। ইশতিয়াক তাকে জোর করলো বহুবার,
সে জানালো সে সংসার করবে, ভালো মা হবে, এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। ওসব চাকরিতে ইচ্ছা নেই তার আর। এর মাঝে ইয়াসের বিয়ে হলো তিন্নি নামের একটা মেয়ের সাথে, তনুশ্রীর বিয়ে হলো তুরহান নামের একটা ছেলের সাথে। সে বিস্তর কাহিনী, লিখতে গেলে নতুন গল্প হয়ে যাবে। রিদিমা আর ইশতিয়াক 2028 সালে এই শহরে এসেছে। ইশতিয়াকের জবের লেটার এসেছে, বিরাট বেতনের চাকরি, উন্নত জীবনযাত্রা, হাতছাড়া করার কোনো মানেই হয় না। ব্যাস, রিদি আর ইশারাকে নিয়ে একেবারে উড়াল দিয়ে সে চলে এলো ব্রিস্টলে। এখানেই তার অফিস, বাড়ি থেকে 1 ঘন্টার মতন লাগে যেতে। বাড়ি আরো কাছে নেওয়া যেত, কিন্তু রিদিমার ইচ্ছে সে একটা ছিমছাম বাড়ি নেবে। বাড়ির সামনে বাধ্যতামূলক একটা বাগান থাকতে হবে, সাথে থাকতে হবে কমলা রঙের পাতার একটা দৃষ্টিনন্দন ম্যাপল ট্রি। সবকিছু মিলিয়ে এই বাড়িটাই পাওয়া গেল। রেন্ট একটু বেশি, কিন্তু রিদি যা যা চেয়েছে তার সব এই বাড়িতে আছে। ইশতিয়াকের খরচা নিয়ে চিন্তা করে না, এই বাড়িটার ভাড়া নিল। বেতনের অঙ্ক বেশ বড় বলে পরে গিয়ে আর কোনো সমস্যা হলো না। দেখা গেল 4 সদস্য নিয়ে ক্লিফটনের এই বাড়িতে ইশতিয়াক দিব্যি সুখের দিন কাটাচ্ছিল। পরের বছর ঈশান হওয়ার পর একটা গাড়িও কিনলো, সাথে একটা কাজও করলো। রিদিমাকে এমফিলের জন্য ইউনিভার্সিটি অব ব্রিতেলে ভর্তি করিয়ে দিল। রিদিমা শুরুতে চায়নি, ইশতিয়াক ওকে শুধু বলে, তুমি বলেছো আমার সাথে কখনো সৌজন্য দেখাবে না, আমার থেকে কিছু গোপন করবে না, সত্যি বলো তুমি চাও না এমফিল করতে? রিদিমা তখন আর না করতে পারল না। এই জীবনে মাস্টার্সের পর আর একবার বই খাতা ছুঁয়ে দেখার খুব স্বাদ ছিল। ইশতিয়াক তার ওই স্বাদটুকু পূরণ করল। আনুমানিক 18 থেকে 20 মাসের কোর্স। রিদিমা বলল, বাচ্চাগুলোকে কে দেখবে? ইশতিয়াক ওকে অভয় দিয়ে বলল, আমি দেখব, চিন্তা করো না, চোখের পলকে সময় কেটে যাবে। সময় আসলে চোখের পলকেই কাটল। একেবারে ফটফট করে 6টা মাস কেটে গেল। অথচ রিদিমার মনে হলো এই তো সেদিন এমফিলের কোর্স শুরু করেছিল সে। জীবন যে কিরকম অদ্ভুত রকম সুন্দর হয়েছে আজকাল। রিদিমা প্রকাশ করতে পারে না ঠিক মতো। তার পড়াশোনার কথা ভেবে ইশতিয়াক নিজে ইভিনিং আওয়ারে অফিস করে। সকালে রিদিমা যায় ক্লাস করতে, রাতে ইশতিয়াক বাড়ি ফিরলে দুজনে মিলে রান্না করে। কখনো রিদিমা একাই করে, ওর ভালো লাগে করতে। বাড়ির সামনের ম্যাপল গাছটা ওর সাংঘাতিক প্রিয়। প্রায় সময় বারান্দায় একটা কাঠের চেয়ার এনে বসে 1 কাপ চা হাতে নিয়ে রিদিমা এক দৃষ্টিতে ওই গাছটার দিকে চেয়ে থাকে। শীত আসলে গাছের পাতা শুকিয়ে যায়, সবটা ঝরে যায় তখন। এরপর বসন্তে আবার গাছ ভরা পাতা আসে। মলিন বিমর্ষ গাছটা আবারও কমলা রঙে সেজে যায়। রিদির মনে হয় ওই ম্যাপেল গাছটা আসলে শিম। এককালে এমন করেই পাতাগুলো সব খসখসে হয়ে ঝরে গিয়েছিল। তারপর বসন্ত এলো, রিদিমার সর্বাঙ্গ আবার নতুন করে সাজলো। ওই বসন্তের নাম ইশতিয়াক, যাকে ছাড়া কখনো ক্লিফটনের এই ফকফকে পরিষ্কার রাস্তায় 1 পা ফেলতেও ভয় হয় রিদিমার। বিয়ের পর একরকম সমস্যায় জর্জরিত হয়ে থাকে স্বামী স্ত্রী। আগের মতন আর চাঞ্চল্য থাকে না সম্পর্কে। আগে সে উন্মাদনাও যেন ম্লান হয়ে যায়। রিদি আর ইশতিয়াকের ক্ষেত্রে সব হলো উল্টো। দিনকে দিন ছেলে মানুষ হয়েছে তারা। যত দিন যায় সম্পর্ক তত সতেজ হয়, উন্মাদনাও বাড়ে আপনা আপনি থেকে। এক যুগের মতন সময় ধরে চলমান দাম্পত্যে তারা চুমু খায় নবদম্পতির মতো, কাছে আসা সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর মতো। বাচ্চা 2টা ঘুমিয়ে গেলে লুকিয়ে লুকিয়ে বাগানে যায় দুজনেই, একান্তে কিছুটা সময় কাটায়। তখন দেখে মনে হয় কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে তাদের। সেদিন রাতেও বাচ্চা 2টা ঘুমিয়ে গেল আগে আগে। ইশতিয়াক ম্যাগাজিন পড়তে পড়তে সোফাতেই গা ছেড়ে দিল। রিদিমা গিয়ে বারান্দায় টেবিল সাজালো। তারপর নতুন একটা শাড়ি পরে ইশতিয়াককে ডেকে তুলল। ইশতিয়াক, এই ইশতিয়াক। ইশতিয়াক অল্প করে চোখ খুলে বলল, কি হয়েছে? বারান্দায় এসো, কথা আছে। ইশতিয়াক বারান্দায় এলো। আসতেই কেমন চমকে গেল। ছোট সাইজের বর্গাকার টেবিলটার উপর একটা কেক রাখা, তার উপর বাংলায় লেখা ভালোবাসার এক যুগ। মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠল। ইশতিয়াক তৎক্ষণাৎ ক্যালেন্ডার দেখে বলল, আজ বিবাহ বার্ষিকী আমাদের। রিদিমা হাসি মুখে বলল, হ্যাঁ। বড্ড অনুতপ্ত দেখালো ইশতিয়াককে। এবারও ভুলে গেলাম রিধি, কেন এমন হয় আমার সাথে বলো তো? রিদিমা ওকে জড়িয়ে ধরে ওর বুকে গুটিসুটি মেরে বলল, তুমি সব সময় ভুলেই যেও ইশতিয়াক, যেন প্রতিবার এভাবে আমি তোমাকে চমকে দিতে পারি।